আসসালামু আলাইকুম। গল্পের নাম তাজমহল। শাইনা জামা কাপড় গোছগাছ করে ঘর থেকে বেরিয়ে এলো। তিতলি এসে বলল, আর কখন আসবে? তুমি না থাকলে ভালো লাগে না। শাইনা একটু ভেবে বলল, অনেক দিন পর গিয়েছি, কিছুদিন থাকবো। তাড়াতাড়ি চলে এসো, ব্যাগটা আমাকে দাও। না থাক, আমি পারবো। শাইনা তিতলিকে ব্যাগটা দিল না, নিজেই নিয়ে যেতে লাগলো। যাওয়ার সময় রওশনারা দেখা করে যেতে বলেছে। শায়না রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দাদিমা তাকে দেখে বলল, এসো। শায়না ভেতরে গেল। রওশনারা তার দিকে ফিরে বলল, তাজ তোমাকে ফোন করেছে? না। তুমিও করনি? প্রশ্নটা জোহরা বেগম করলেন। শায়না দুপাশে মাথা নেড়ে বলল, না। তুমি আইএলটিএস পরীক্ষা ঠিকই দিয়েছ বরের কথায়, পাসপোর্টও বানাতে দিয়েছ, ভিসাও হয়ে যাচ্ছে, তাহলে তলে তলে সব তো ঠিক করেই রেখেছ, যাওয়ার জন্য একদম প্রস্তুত। আবার তোমার শ্বশুর শাশুড়িকে অন্য কথা বলেছ কেন? মানে? বরকে এক কথা বলে রেখেছ, আবার শ্বশুর শাশুড়ির মন পাওয়ারও চেষ্টা করছো। এখন হুট করে যাবে না বললে তাজ রেগে যাবে না তো কি করবে? শায়না রওশনারার দিকে তাকালো। উনি মশলা কষাচ্ছেন এক মনে। শায়না জোহরা বেগমের দিকে তাকিয়ে বলল, আমি যাব না, এ কথা বড় আব্বুকে কখনো বলিনি। কি আশ্চর্য কথা, তুমি পড়াশোনা ছাড়তে পারবে না বলেছিলে না? আবার যাওয়ার জন্য তৈরি হয়ে আছো, তোমার কোনো কথাটা বিশ্বাস করব? শায়নার ভেতরে ভেতরে খুব রাগ হচ্ছে। সে দাদিমার দিকে তাকাতেই দাদিমা বলল, আচ্ছা বাদ দাও। তবে শায়না একটা জবাব দিয়েই দিল, আপনাদের ছেলের কথা বিশ্বাস করবেন। আমি যাব না বলেছিলাম, কিন্তু সেই কথাটা আপনাদের ছেলে মূল্যায়ন করেনি। উনি আমাকে এখানে পড়তে দিতে চান না। পরে ভাবলাম ওখানে গিয়ে কিছু একটা করব, তাই পরীক্ষাটা দিয়েছি। বড় আম্মু চায় না আমি যাই, তাই আমি বড় আম্মুকে সরাসরি কিছু বলিনি। ভেবেছি আপনাদের ছেলেই বলবে, কিন্তু এই বাড়ির মানুষ নিজেরাই নিজেদের সাথে কথা বলে না ভালো করে। আপনারা বলেছেন এক কথা, আপনাদের ছেলে বলছে এক কথা, আমি কোন দিকে যাব? রওশনারা এবার মুখ খুললেন, বললেন, তোমাকে আর কিছু বলতে হবে না। আগে যাবে ভেবেছিলে, ভালো কথা, এখন বাচ্চা চলে এসেছে, আর যেতে পারবে না। সেটা আমাকে না বলে ওনাকে বললে ভালো হয়। তুমি বলবে, কারণ তোমার অসুবিধা হবে ওখানে থাকতে। শায়না আর কিছু বলল না। শুধু অসুবিধা কেন, যদি ওখানে তার জন্য মৃত্যুও অপেক্ষা করে থাকে, তাহলেও মৃত্যুর স্বাদটা নেওয়ার জন্য হলেও সে সেখানে যাবে। ব্যাগটা নিয়ে সে বেরিয়ে আসতে আসতে শুনল, কি শেয়ানা মেয়ে, তলে তলে সব ঠিক রেখে এখন আমাদের দেখাচ্ছে সে যেতে চায় না, সবাইকে হাতে রাখতে জানে। দাদিমা বললেন, বাদ দাও এসব, আর বলো না, ও এখনো যায়নি, শুনলে আবার তাজের কানে উঠবে। বাড়ি গিয়ে শায়না ব্যাগটা বিছানায় রেখে শুয়ে পড়ল, ফ্যানটা ছেড়ে। পুরো শরীর ঘেমে উঠেছে। শাহিদা বেগম এসে ডাকাডাকি করলেন, আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খাবি বলেছিলি, খাবি না ও শানু? শায়না ওভাবে শুয়ে থেকে বলল, যাচ্ছি, তুমি যাও। শাহিদা বেগম চলে যেতে যেতে গিয়েও আবার থামলেন, বললেন, ওই বাড়ি গেলি, কেউ কিছু বলছে? না। আচ্ছা তাহলে আয়, জামাই ছিল না বাড়িতে? না। ও শুনলাম ভিসার কাগজপত্র নিয়ে দৌড়ের উপরে আছে। আচ্ছা আয়। শায়না কিছুক্ষণ পর রান্নাঘরে গেল, আলু ভর্তা চটকে পান্তা ভাত খেলো। ভাত খাওয়ার কিছুক্ষণ পর সেগুলো উগলে দিল বাড়ির পেছনে বের হয়ে। দাদিমা বললেন, খোদা, গোটা এলাকা কাঁপছে তোর ওয়াক ওয়াক শুনে। শাহিদা বেগম বললেন, আম্মা ফালতু কথা বললেন না তো, মেয়েটা দম নিতে পারতেছে না। শায়না পুকুর ঘাটে নেমে মুখে পানির ঝাপটা দিল, কুলি করলো, মাথায় পানি দিল। পুকুর পাড়ের থাকা লেবু গাছ থেকে পাতা ছিঁড়ে ঘ্রাণ নিল। শাহিদা বেগম বলল, ভেতরে আয়। শায়না গেল না, ঘাটে বসলো। ঠান্ডা বাতাস আছে এখানে, ভালো লাগছে। শাহিদা বেগম বললেন, এভাবে
চুলের আগা খোলা রেখে ওখানে বসে থাকিস না শানু। সায়না পুকুরের পানির দিকে চেয়ে রইল এক দৃষ্টিতে। কিছুক্ষণ পর পায়ের শব্দ তুলে শাওন ঘাট বেয়ে নেমে এলো। সায়নার পাশে ধপ করে বসে পড়ল, হাতে কতগুলো আচারের প্যাকেট। শাহিদা বেগম চেঁচাচ্ছেন, ওকে দোকানের আচার খেতে দিবি না শাওন, ফ্রিজে আছে আচার। শাওন বলল, বার্মিজ বড়ই আচার, এগুলো ভালো। তুমি বেশি কথা বলো আম্মা, চুপ থাকো। সায়না আচারের প্যাকেটগুলো নিল। শাওন বলল, দে, ছিঁড়ে দেই। সায়না দিতে চাইল না। তুমি খেয়ে ফেলবে। শাওন কেড়ে নিয়ে দাঁত দিয়ে প্যাকেট ছিঁড়ে দিতে দিতে বলল, তোর জন্য একটা সুখবর আছে। সায়না প্যাকেট কেড়ে নিয়ে বলল, কি? শাওন দাঁত দেখিয়ে হেসে বলল, তোর জন্য একটা ভাবি ঠিক করেছি। সায়না মুখে হা হয়ে গেল। কি? শাওন চোখ টিপে বলল, হ্যাঁ। সায়না দুম করে কিল বসিয়ে বলল, মিথ্যা কথা। আহা, মারছিস কেন? সত্যি সুন্দর আছে, ছবি দেখবি? মেঝো ভাইয়া এখনো বিয়ে করেনি, আর তুমি? বিয়ে তো এখন করছি না। আজব, আর কতদিন সিঙ্গেল থাকবো? ছবি দেখাও। শাওন ছবি দেখালো তাকে। সায়না ছবিটা দেখে হাসলো, বলল, সুন্দর, আমার বয়সী। হ্যাঁ। আমাকে বলবো? সোজা ঘর থেকে বের করে দেবে। মেজো বিয়ে করুক, তারপর ওকে নিয়ে আসবো। শখ কত? চাকরি ছাড়া ওর বাবা তোমার হাতে মেয়ে দেবে? আমার বউ কি গোটা দুনিয়া খাবে? ওর ভাতের অভাব হবে না। শোন, ওকে বলে দিয়েছি, তোমার বাপকে বলে দেবে যৌতুক হিসাবে আমার বাইক চাই, আর কিছু লাগবে না। বলে হাহা করে হাসলো শাওন। সায়না তার সাথে সাথে হাসলো, বলল, তুমি বেকার জেনে কিছু বলেনি? বেকার আবার কি? যারা সারাদিন শুয়ে শুয়ে ঘুমায় তাদের বেকার বলে। আমি সারাদিন দৌড়ের উপর থাকি, ঘরের বাজার সদাই করি, বোনের সেবা করি, বাপ ভাইদের কথা মেনে চলি, এগুলো কি কাজ নয়? সায়না ফিক করে হেসে উঠে বলল, পাগল। শোনো, তোমার বিয়েতে আমি খুব মজা করব। আমাদের বাড়ির শেষ বিয়ে তোমার। চাকরি বাকরি কখন হবে? তোর বরকে বলিস আমাকে একটা চাকরি বাকরি দিতে। সায়না চুপ হয়ে গেল। শাওন তাকে কিছু কনুই দিয়ে ধাক্কা দিয়ে বলল, ওই। সায়না তার মুখের দিকে তাকিয়ে আলতো করে হাসলো। ছোট ভাইয়ার চোখে সব কত সহজ। সে কেন এত সহজ করে সব ভাবতে পারে না? ও ভাবে বিয়ের পর বউ ওর এই সব অভাব স্বভাব মেনে নেবে, কিন্তু আসলেই মানবে? সায়না চায় তার ভাই সব সময় এমন হাসি খুশি ছটফটে থাকুক। কি রে, মুড অফ হয়ে গেল কেন? আচ্ছা, এসব কথা বাদ দে, তুই বিদেশ চলে যা, ওখান থেকে বাইক পাঠাস একটা। বলে আবারও হো হো করে হাসলো শাওন। সায়না এবার রেগে গিয়ে বলল, এভাবে হাসবে না সব সময়। এত বেশি আশা রাখা ভালো না। আমি কত কি ভেবেছিলাম, কিছুই হয়নি। তুমি যা ভেবে রাখছো তার কোনো কিছুই হবে না। শাওন হাসি থামিয়ে বলল, চাকরি হবে না বলছিস? আচ্ছা বেশ, তোর বড়লোক বরকে বলিস আমাকে কয়েক লাখ মামু দিতে, ব্যবসা করব। সায়না আশ্চর্য হয়ে বলল, তুমি কি বলছো? তুমি নিজেও জানো না আমি কোনোদিন ওনার কাছ থেকে একটা টাকাও চাইনি। চাসনি কেন? সায়না জবাব দিতে পারল না। শাওন বলল, চেয়ে নিবি। মুখে বলতে লজ্জা লাগলে কাগজে লিখে দিবি, মাসে মাসে হাত খরচ নিয়ে নিবি। বড় ভাই ভাবিকে দেয় দেখিস না? তোর যেটা মন চাই সেটা বলে দিবি। কথার দাম না পেলে তখন যদি লজ্জা দেয়? বউয়ের কথার দাম দেবে না তো কার কথার দাম দেবে? নিজ থেকে না দিলে নিজেই নিয়ে নিবি। আর তোর বরের পয়সা বেশি, সবাই তাই তোকে তাদের কথায় নাচাতে চাইবে, হাতে রাখতে চাইবে। নিজে যেটা ভালো মনে করবি ওটা করবি। আমি যদি তোমার মতো হতাম, হেলে দুলে বেড়াতাম, কোনো দিন বিয়ে শাদি এইসব করতাম না। তোমার জীবনটাই আনন্দের। তোর মাথা যদি কেউ আমার দায় দায়িত্ব নিত, আমি তার কোলে উঠে বসে থাকতাম। পুরুষ মানুষের জীবন অনেক কঠিন। আমি এভাবে চাকরি বাকরি না পেলে দেখবি একটা সময় গিয়ে নিজেকে নিজের বোঝা লাগবে। তাজ ভাই তোকে ফোন দেয়নি? না, সামনে যেতে বারণ করেছে। বাদ দাও, এগুলো নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না।
তুই চলে আসায় রেগে গেছে মনে হয়। রাগ করে না কখন, পায়ের নখ থেকে মাথার চুল রাগ দিয়ে ভর্তি। এত উগ্র মানুষের হাতে তোমরা আমাকে কি করে তুলে দিলে জানি না। তোকে তো পছন্দ করে বিয়ে করেছে, বহুত খাটুনি করেছে। তৌসিফ বলেছে আমাকে, কেউ রাজি ছিল না ওই বাড়িতে। বড় আব্বা নাকি বলেই দিয়েছিল এই বাড়ির মেয়ে ওই বাড়িতে তুলবে না। পরে বড় আব্বুর ভাইরা বুঝিয়েছে ছেলের সরি পরে বড় আম্মুর ভাইরা বুঝিয়েছে ছেলের কথা না শুনলে হাতছাড়া হয়ে যাবে। ছোটবেলায় ও কেমন যেন ছিল, আমাদের সহ্য করতেই পারতো না, তাই না? সায়না আস্তে করে বলল, তোকে কখনো ওসব বলেছে? না। এখন মহিষ কিনতে গিয়েছে মেজবানের জন্য, ও নাকি পছন্দ করে মহিষ কিনবে। রায়হান ভাই আবারও চটে গেছে ওর শর্ত শুনে, পাগল করে ছাড়বে সবাইকে। ফর্সা মহিষ কোথায় পাবে? শাওন হেসে উঠল হো হো করে। সায়নাও তার সাথে সাথে হাসলো। শাওন হাসতে হাসতে বলল, তুই ওভাবে পচাস সেটা আমি বলে দেব। বেশ ভালো করেই জানে তুমি, খবরদার এসব কথা বলবে না। তুই বিদেশ যাচ্ছিস তাহলে? সায়না কিছু বলার আগে শাহিদা বেগম শাওনকে ডাকলেন, ও শাওন, একটু এদিকে আয় তো। তিনি কেমন অস্থির হয়ে উঠেছেন। শাওন ঘাট বেয়ে উঠে গেল। শাহিদা বেগম তাকে একপাশে ডেকে নিয়ে গিয়ে তার দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, আনিসকে একটা ফোন দে তো। কেন? দাদিমা এসে বললেন ওই বেটাকে নাকি মহিষে মারছে। বেটা জানে না বউয়ের মতো মহিষকে গুতা মারতে নেই। বউয়ের শিং না থাকলেও মহিষের শিং আছে। শাহিদা বেগম বললেন, এমন সময় আপনার হাসি পাচ্ছে আম্মা? দাদিমা হাসি থামিয়ে দিলেন। উনি ভেবেছেন বেশি আঘাত হয়নি, কিন্তু আফসার সাহেব খবর পাঠালেন খাদ্যনালী পর্যন্ত শিং গেঁথে গেছে, রক্ত বন্ধ হচ্ছে না, রক্ত লাগবে। সায়নাকে তেমন কিছু বলল না কেউ। সে ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ফেসবুকে ঢুকতেই দেখলো তার লিস্টেরই একজন ভিডিও ছেড়েছে, একটা পাগলা মহিষ কি বাজেভাবে মারছে একটা লোককে। সায়নার বুক ধড়ফড়িয়ে উঠল। কি আশ্চর্য মানুষ! একটা মানুষকে এভাবে মারছে আর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটার ভিডিও করছে। সাদা শার্টটা পুরো রক্তে লাল হয়ে গিয়েছে। ভিডিওতে তা স্পষ্ট দেখা যাচ্ছে। ভিডিওটি দূর থেকে করা, তাই লোকটার চেহারা দেখা যাচ্ছে না। সে স্বভাবগত কমেন্ট বক্সে ঢুকলো। সবাই জিজ্ঞেস করছে লোকটা বেঁচে আছে নাকি। গত বছর একটা মহিষ পাগল হয়ে রান্নাঘরে ঢুকে গৃহবধূকে মেরে ফেলেছিল। ওই ঘটনার কথা মনে পড়তেই সায়নার হাত পা ঠান্ডা হয়ে এলো। সায়না ভিডিওটা দেখে শাহিদা বেগমকে ডাকলো, আম্মা, মেজো ভাইয়া কি হাটে গিয়েছে ওদের সাথে? শাহিদা বেগম এলেন, কেন? ওখানে একটা মহিষ নাকি পাগল হয়েছে, একজনকে মেরেছে খুব বাজেভাবে। আমি ফোন দিয়ে বলছি, তুই ঘুমা, তোর ফোনটা একটু দে তো। সায়না বলল, দাঁড়াও। সে তাজদারের ইনবক্সে রিলসের ভিডিওটা পাঠিয়ে ছোট করে বলল, সবাইকে নিয়ে চলে আসেন। তারপর ফোনটা দিয়ে দিল মায়ের হাতে। আনিস ব্লাড ডোনেশন গ্রুপের চেয়ারম্যান, সে কয়েকজনকে হাসপাতালে আসতে বলেছে রক্ত দেওয়ার জন্য। শাহিদা বেগমকে জানাচ্ছে আপডেট, রক্ত বন্ধ হয়নি এখনো। কোনো দুঃসংবাদ পেলে যা হয়, গ্রামে তাই হয়েছে। কিছুক্ষণের মধ্যে উঠোন ভরে গেছে মানুষে। এক একজন এক এক কথা বলছে। কেউ কেউ বলছে ওই ছেলেটা মা বাপকে বেশি আঘাত দিয়ে কথা বলে, তাই বেশি বিপদে পড়ে। এই দিনও নাকি একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছে। মা বাপকে বেশি জ্বালায় ছেলেটা, একদম ছোট থেকে দেখছি। রায়হানের মা এই ছেলেকে নিয়ে শান্তি পায়নি একদম। কেউ কেউ বলছে শানুকেও 2 দিন পর পর বাড়ি পাঠিয়ে দেয়। এজন্যই বলে কথা বলার সময় সংযত হতে হয়, হুঁশ রাখতে হয়। আর ছেলেটা গরিব দুঃখী পছন্দ করে না, দান সাদকা দেওয়াও পছন্দ করে না। এই সব না দিলে বিপদ বাড়ে। কেউ কেউ বলছে আশরাফের মার মেয়েটা
অলক্ষণে। বউ এমন হলে ছেলেদের জীবনটা শেষ। আবার তাদের মধ্যে তর্কও লেগে যাচ্ছে। শাইনার চাচিরা শাইনার পক্ষে বক্তব্য দিচ্ছে, তাজদারের পক্ষের লোকজন তার পক্ষে বক্তব্য দিচ্ছে। একজন বৃদ্ধা ধমকে উঠলেন, তোমাদের এইসব কথা রাখো, বিপদের সময় আল্লাহকে ডাকতে হয়। একই বাড়িতে বিয়ে হলে অনেক কিছু হয়, এইসব শুনলে আশরাফের মা তোমাদের উপর ক্ষেপে যাবে। বউ জামাইয়ের মধ্যে যাই হোক, কেউ কখনো কারো খারাপ চায় না। বিপদ আপদ আল্লাহর একটা পরীক্ষা। তোমাদের মুখ বন্ধ করো, আল্লাহকে ডাকো। সবাই ক্ষণিকের জন্য চুপ হলেও আবারও নিন্দায় জড়িয়ে পড়ল। রওশনারা বাড়ির পেছনে বের হয়ে ফোনে কার সাথে যেন কথা বলতে বলতে কান্নাকাটি করতেছেন। তিতলিও কান্না মুছতে মুছতে একের পর এক ফোনে কথা বলছে। শাহিদা বেগম ঘরের মুরগি সৎকা দিয়ে দিলেন, এটা ওটা মানত করলেন। সবচেয়ে বড় ক্ষতি তো তার মেয়েটারই হবে। তিনি বাড়ির বাইরে এসে চোখের জল ফেললেন। দাদিমা ঘরে এসে দেখলো শাইনা ঘুমোচ্ছে। ও অসময়ে ঘুমায়। দাদিমা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। বাড়ির সামনে পিছনে বিয়ে বাড়ির মতো আলো জ্বলছে। বাড়ির সামনে দলে দলে মানুষ আসছে খবরটা পেয়ে। পেছনে রওশনারা জোহরা বেগমের শাহিদা বেগমের এক দফা কথা কাটাকাটি হয়ে গেছে। জোহরা বেগম বলল, কেমন তেদর মেয়ে, জামাই ওদিকে বেঁচে মরে আর এই নিয়ে কান্নাকাটি রোল পড়ে গেছে। সে ঘর থেকে পর্যন্ত বের হলো না। ওর কিছু হলে ওই মেয়েই বেশি খুশি হবে। চোখের সামনে কত কিছু তো দেখলাম। শাহিদা বেগম কপালে হাত চেপে ধরে বসে তাদের শুনিয়ে শুনিয়ে বললেন, ওর মাথাটা গিলে খেয়েছে সবাই। জামাইয়ের সাথে শান্তিতে থাকতে দেয়নি কেউ। দুটো কথা বললেও সবাই নজরে নজরে রাখে। আমি জানি সব। কুবুদ্ধি দিয়ে দিয়ে শেষ করে দিয়েছে ওর সংসারটা। ওদের বউ জামাইকে একা বিদেশে যেতে কারা দিচ্ছে না সেটা তো আমি ভালো করেই জানি। রওশনারা চোখ মুছে নিয়ে বললেন, আশরাফের মা কি বললে? দাদিমা বললেন, আহা, এখন এসব নিয়ে তর্ক করার সময়। কি শুরু করলে তোমরা? শাহিদা বেগম বললেন, ঠিকই বলছি ভাবি, আপনিও আপনার কথা মতো চললে তাই জামাইয়ের সাথে এত কিছু হয়েছে। আপনারা তো মা ছেলেরা ঠিক নেই, নিজেদের সম্পর্ক ঠিক নেই, আবার আমার মেয়ের দোষ দেন। ঘুম থেকে উঠে শায়না গোসল করে নিল। অবেলায় গোসল করা নিয়ে শাহিদা বেগম প্রায় সময় চেঁচামেচি করলেও আজ কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। অন্য সময় দাদিমা আর মায়ের গলা শোনা যায়, আজ শোনা যাচ্ছে না। শায়না গোসল করে বের হলো। ওড়নাটা কাঁধের এক পাশে ঝুলিয়ে তোয়ালেটা কাঁধের অন্য পাশে ফিরিয়ে মোচড়াতে মোচড়াতে রান্নাঘরে এলো। সাবরিনা একাই আছে রান্নাঘরে, চা বানিয়েছে। বিকেলে সবাই চা খায়। আজ ভাইয়ারা এখনো বাজার থেকে আসেনি। শায়না ফ্রিজ খুলে একটা মালটা নিল। সাবরিনা ঘাড় ফিরিয়ে তাকে দেখে বলল, সারাক্ষণ মালটা খেয়ে খেয়ে থাকবে? শায়না মালটার খোসা ছাড়াতে ছাড়াতে বলল, বাড়ির সবাই কোথায়? আজ বাড়ি খালি। দাদিমা তোমার শ্বশুর বাড়িতে গিয়েছে, আম্মা বাইরে আছে বোধ হয়। রাত হলেই দুজনের টোটো করা বেড়ে যায়। মালটা খাওয়া শেষ হতে না হতেই শাওন নিয়ে ঘেমে বাড়ি এলো। শায়না কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, শাওন তক্ষুনি বলল, তুই রেডি হ, চল আমার সাথে। পেছন থেকে কান্না জড়ানো কণ্ঠে শাহিদা বেগম বললেন, বৌমা একটু ওর বোরকাটা বের করে দাও। শাওন বলল, ওঠ, হা করে কি দেখছিস? শায়না মৃদুস্বরে জানতে চাইল, কোথায়? শাওন অবাক কণ্ঠে বলল, কোথায় মানে? তোর বরকে মহিষে মেরে ফেলে রাখছে, গোটা এলাকা জানে, তুই জিজ্ঞেস করছিস কোথায়? এখনো রক্ত বন্ধ হয়নি, মুখ দিয়ে শ্বাস ফেলছে, রাতের মধ্যেই অপারেশন দিতে হবে। বড় আব্বু বলছে তার আগে তোকে আর বড় আম্মুকে নিয়ে দেখাতে, চল। নিয়ে দেখাতে মানে? শায়না শাহিদা বেগমের দিকে তাকালো। শাহিদা বেগম বললেন, আনিস বলছে অবস্থার একটু উন্নতি হলে তোকে বলতে, কিন্তু ওনার চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে। শায়নার মুখের ভাষা হারিয়ে গেছে। ওই সাদা শার্টের মালিক তাজদার সিদ্দিকী?
ওভাবে অত রক্ত, অত হিংস্র আঘাত, কেউ ছিল না আশেপাশে, একটা প্রাণীও না। সাবরিনা এসে তাকে বোরকাটা পরিয়ে দিতে লাগলো। শাইনা এক ঝটকায় তাকে সরিয়ে দিয়ে বলল, আমি কোথাও যাব না। দেখাতে মানে কি? কি দেখতে যাব? আমি ওভাবে দেখতে পারবো না, আমি যাব না, আমি কোথাও যাব না। আমি সকালেই মেসেজে কথা বলেছি, না আমি যাব না। শাহিদা বেগম এসে তাকে জড়িয়ে ধরল। শায়নার শরীর দুলছে কান্নার চোটে। এই শরীরেই তাজদার সিদ্দিকীর একটি ক্ষুদ্র বীজ বেড়ে উঠছে বলে সন্তানের পিতার জন্য সে কাঁদছে, নাকি মানুষের বিপদে মানুষের চোখে জল আসে বলে কাঁদছে, তা কেউ জানে না। শায়না মমতাজ নিজেও না। তৌসিফ এসে বলল, শায়না কোথায়? এখনো রেডি হয়নি? শাওন চেয়ারে বসে আছে গম্ভীর মুখে। তৌসিফকে ইশারায় দেখিয়ে দিল শায়নাকে। তৌসিফকে দেখার পর শায়নার কান্না আরও দ্বিগুণ হলো। শায়না তার দিকে এক নাগাড়ে প্রশ্ন ছুড়ে দিল, আপনারা সবাই কোথায় ছিলেন? কি জঘন্যভাবে মারছিল, আমি ভিডিওতে দেখেছি। একা কেন ছেড়েছিলেন ওনাকে? তৌসিফ চুপ করে দাঁড়িয়ে রইল। তার শার্টেও এখনো রক্ত। শায়নার গা গুলাচ্ছে, চারপাশের সব বিষাক্ত লাগছে, সবকিছু তিক্ত লাগছে, সবাইকে অসহ্য লাগছে। দাদিমাও বিস্তারিত জানতে চাইলেন সব, যেহেতু তৌসিফ প্রত্যক্ষদর্শী ছিল। তৌসিফ জানালো, মেজো ভাই মহিষের ধারে কাছে যায়নি, মাঠের একপাশে গিয়ে ফোনে কথা বলছিল খায়রুল স্যারের সাথে। মহিষটা পেছন থেকে ছুটে এসেছিল, একদম শিং তেরসাভাবে গলার পাশে, কান থেকে গলা বুক পর্যন্ত সব ছিঁড়ে। ডান হাতটার অবস্থাও ভালো না। বলতে বলতে তৌসিফের ঠোঁট শুকিয়ে এলো, কথাগুলো আটকে আটকে এলো। শায়নার মাথা সাবরিনা তার কাঁধে টেনে নিয়ে শান্ত করাতে করাতে বলল, তুমি দেখে এসো একবার। তৌসিফ ভাইয়া, তাজ ভাইয়া হুঁশে আছে? তৌসিফ দুপাশে মাথা নাড়ল। শায়নাকে বলল, চলো, দেরি হলে সমস্যা হবে। শায়নাকে দেখার জন্য পাড়া প্রতিবেশীরা ইতোমধ্যে বাড়িতে চলে এসেছে। কেউ কেউ বলছে ওকে বোরকা পরিয়ে দাও, কেউ কেউ বলছে বোরকা ছাড়াই পাঠিয়ে দাও, কেউ কেউ বলছে ওর হাতে কিছু লেবু পাতা দাও, ও বমি করতে পারে ওখানে গিয়ে। সাবরিনা শায়নাকে বোরকা পরিয়ে দিল, মুখটা মুছিয়ে দিতে দিতে বলল, নিজেকে সামলাও, আল্লাহকে ডাকো। কোনো মতে একটা হিজাব পেঁচিয়ে শায়না বেরিয়ে এলো বাইরে। তিতলি রওশনারাকে ধরে ধরে গাড়িতে এনে বসাচ্ছে। রওশনারা কাঁদছে। তৌসিফ গাড়ির কাছে এগিয়ে আসতেই তিতলি তার হাতে থাকা শার্টটা বাড়িয়ে দিল। তৌসিফ তার গায়ের শার্টটা খুলে তিতলির হাত থেকে শার্টটা নিয়ে গায়ে চাপিয়ে বোতাম লাগাতে লাগাতে বলল, এক গ্লাস পানি নিয়ে আয়। তুই যাবি? তিতলি তার রক্তভেজা শার্টটা নিয়ে চলে যেতে যেতে বলল, হ্যাঁ। সে এক দৌড়ে গেল, আরেক দৌড়ে পানির জগ নিয়ে ছুটে এলো। তৌসিফ মুখে পানির ঝাপটা দিয়ে পানি খেয়ে নিল, বলল, সবাইকে জানিয়েছিস ফোনে? আর কাকে কাকে জানাসনি খেয়াল করে দেখ। তিতলি বলল, সবাইকে জানিয়েছি। জগটা রেখে তাড়াতাড়ি আয়। তিতলি জগটা রেখে এলো। শায়নাকে নিয়ে এলো শাওন। শাহিদা বেগমও এলেন সাথে। তৌসিফ শাওন দুজনেই গাড়িতে উঠে বসলো। উঠোন ভর্তি মানুষ, এক একজন এক এক কথা বলছে। দাদিমা দুজনেই গাড়ি যাওয়ার পথে চেয়ে রইলেন। হাসপাতালের সামনে ইতিমধ্যে অনেক আত্মীয় স্বজন এসে ভরে গেছে। এত এত মানুষ চারপাশে। হাসপাতালের ভেতরে প্রবেশ করতেই সবাই বলাবলি করলো, ওর মা বউ এসেছে। তাসনুভা ফোনে কার সাথে যেন কথা বলছিল। মা আর শায়নাকে দেখে সেও একবার ঘাড় ফিরিয়ে তাকালো। অনেকে শায়নাকে এই প্রথম দেখছে। ওরা বলাবলি করলো, ওটা তাজের বউ নাকি? পাশ থেকে একজন বলল, হ্যাঁ, পাশের জন বউয়ের মা। মেয়ে তো সুন্দর আছে, বউয়ের গায়ে বাচ্চা এসেছে নাকি? হ্যাঁ, তাই তো শুনলাম। হায় আল্লাহ, এমন সময় এত বড় বিপদ ঘটতে হলো। সবাই একসাথে বলাবলি করলো, বউ এসেছে, সবাই একটু জায়গা দাও। রওশনারা নিজের ভাইদের দেখে আরো জোরে কান্নায় ভেঙে পড়লেন। সবাই বলল, শান্ত হও, ওর বউ বাচ্চার কথা ভেবে নিজেকে শক্ত করো। সবাই একসাথে ভেঙে পড়লে তো হবে না। তিতলিও মায়ের দেখা দেখি কাঁদছে। তাসনুভা এসে তার পাশে বসলো।
তার চোখ মুখও ফোলা, গম্ভীর। সবটা শুনে সে শোরুম থেকে ছুটতে ছুটতে চলে এসেছে। তাজউদ্দিন সিদ্দিকী আর রায়হানকে দেখে রওশনারা আরও শব্দ করে কেঁদে উঠলেন। বললেন, আপনারা বাপ ছেলে কোথায় ছিলেন? ওকে ওভাবে মারছিল, কোরবানির গরুর মতো রক্ত ছুটছিল, ভিডিওতে দেখিয়েছে। রায়হান গম্ভীর মুখ করে দাঁড়িয়ে রইল, চোখ নিচে নামিয়ে। তার শার্টেও রক্তের দাগ, তাজউদ্দিন সিদ্দিকীর সাদা পাঞ্জাবিতেও। রায়হান গম্ভীর মুখ করে দাঁড়িয়ে রইল, চোখ নিচে নামিয়ে। শায়না জানালার কাছের একপাশে গিয়ে থামল। ওপাশে তাজদার সিদ্দিকী শুয়ে আছে, পেট অবধি শরীরটা সাদা ব্যান্ডেজে মুড়িয়ে রাখা, মুখে অক্সিজেনের মাস্ক। সেদিকে চেয়ে রইল এক দৃষ্টিতে। ভেতরটা কেমন ভেঙে পড়ল ঝুরঝুর করে। এত কোলাহল, এত ভিড়, এত মানুষের মধ্যে সে কান্না করতে ভুলে গেল। গালের মধ্যে পানির দাগগুলো ঘন হতে লাগলো শুধু। তাজদার সিদ্দিকী আর তার সংসারটা এখনো অমীমাংসিত। পাহাড় সমান অভিযোগ আর দায়গুলো না চুকিয়ে এভাবে হাসপাতালের বেডে শুয়ে তাজদার সিদ্দিকী ভালো করেনি। বুক ফুলিয়ে আঙুল তুলে সর্বদা নিজের সপক্ষে লড়ে যাওয়া ডিফেন্ডারকে এত সহজে হার মেনে নেওয়া মানায় না। এই সংসার সমরাঙ্গনে সে যেমন একা জিততে পারবে না, তেমন শায়না মমতাজও নয়। হার জিত সমান সমান হওয়া চাই। কতগুলো লেনাদেনা বাকি, চাওয়া পাওয়া বাকি, সংসার নামক উপন্যাসের গোটা গোটা কতগুলো পৃষ্ঠায় কলমের কালি পড়া বাকি। এভাবে হার মেনে নিলে বিপক্ষ দল না জিতে খুব বাজেভাবে হেরে যায়। সেটা তাজদার সিদ্দিকীর মতো মানুষের এত সহজে ভুলে গেলে চলবে না। আনিস এসে রায়হানকে বলল, রায়হান ভাই, বড় আম্মুকে নিয়ে আসো। তখন থেকে বেশি ছোটাছুটি সেই করছে। রায়হান, তৌসিফ ওরা সবাই অমনভাবে রক্ত ছোটা দেখে তখন থেকেই স্তব্ধ হয়ে আছে। তাদের চোখের সামনেই এত বড় ঘটনা ঘটে গেল, তারা সেটা বুঝে উঠতে পারছিল না। আনিসই তখন থেকে দৌড়ের উপরে আছে। তাজদারকে সেই অ্যাম্বুলেন্সে তুলেছে, তাই তার শার্টের অবস্থা আরও ভয়ঙ্কর। রওশনারা যেতেই তাসনুভা তাকে ডেকে বলল, আনিস ভাই, আপনি দয়া করে শার্টটা পাল্টে নিন, ওটাতে খুব জঘন্য দেখতে লাগছে। আনিস নিজের শার্টের দিকে তাকিয়ে অবাক চোখে তাসনুভার দিকে তাকিয়ে বলল, তোমার কাছে শার্ট আছে? আশ্চর্য, আমি কি এখানে শার্ট বেচতে এসেছি? তাহলে আমি এখন শার্ট কোথায় পাবো? অহেতুক কথাবার্তা বলার আগে 10 বার ভাববে। কাট গলায় জবাব দিয়ে আনিস সরে পড়ল। শায়নাকে আর রওশনারাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। রওশনারা ছেলের অমন অবস্থা দেখে করুণ সুরে কেঁদে উঠলেন। রায়হান বলল, এখন কেঁদে লাভ নেই, সুস্থ থাকলে তোমাদের মা ছেলের তামাশার শেষ থাকে না, এখন কেঁদে মাথা নষ্ট করবে না। ঝিমলি তাকে চোখের ইশারায় বলল চুপ থাকতে। মা তার ছেলের এই অবস্থা দেখে কাঁদবে না? আশ্চর্য। ঝিমলি তার এক খালার বাড়িতে গিয়েছিল, সেখান থেকে চলে এসেছে খবরটা শুনে। ওদের মধ্যে কথাবার্তা চলছিল, ঠিক তখনই শায়না চারপাশে আলতো করে চোখ বুলিয়ে সবার অগোচরে তাজদার সিদ্দিকীর একটা আঙুল ধরল। ঠান্ডা আঙুলটা ধরতেই সাথে সাথে তার গোটা শরীর কেঁপে উঠল। এতক্ষণ কষ্ট করে চোখে ধরে রাখতে চাওয়া জলগুলো এবার অবিরত গড়িয়ে পড়তে লাগলো। সে আঙুলটা শক্ত করে ধরে রাখলো। এমন পরাজয় সে তার চরম শত্রুরও চায় না, যেখানে তাজদার সিদ্দিকী তার পরম। হাসপাতালের আলো ম্লান, সময় রাত 12টা। তাজদারের অস্ত্রোপচার শেষ, কিন্তু চিকিৎসকরা একে অপরের দিকে তাকাচ্ছিল চোখের উদ্বেগ ও অবসাদ নিয়ে। রেজাল্ট এখনও সন্তোষজনক নয়। মহিষের আঘাত কানে, গলায় আর বুকে এমন মারাত্মকভাবে প্রবেশ করেছে যে চিকিৎসকরাও ভড়কে গেছে। রক্তপাত থেমেছে, কিন্তু
অসহায় দেহের কাঁপুনি রোগীর পরিবারের কাছে সহ্য করার মতো না। বাইরে সবাই অপেক্ষমাণ। শায়না মাথা ফেলে রেখেছে তার বড় বোনের কাঁধে। কিছুক্ষণ আগেই সে বমি করেছিল, এখনো পর্যন্ত কিছু খায়নি। ধরতে গেলে আজ সারাদিন সে খালি পেটে খেয়েছে আর তারপর বমি করেছে। তাজদারের মামারা বলছিল ওকে বাড়ি পাঠিয়ে দিতে, ও অসুস্থ হয়ে পড়লে সমস্যা। এত দুশ্চিন্তা নেওয়াটাও ঠিক না। কিন্তু শায়না যেতে চাইছিল না। আনিসও বলল ও থাকুক, অস্ত্রোপচার শেষে চলে যাবে। সবাই আতঙ্কমুক্ত হতে চাইছিল, কিন্তু ডাক্তাররা সন্তোষজনক কোনো বার্তা দিতে পারল না। তাজদার সিদ্দিকীর জ্ঞান ফিরলে তখনই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে। অপেক্ষার সময় আরও দীর্ঘতর হয়ে উঠল। সময়টা চক্রের মতো ঘুরে বেড়াচ্ছে তাজদারের জ্ঞান ফেরার আশায়। এতগুলো মানুষ সেখানে বসেছিল রাত ভর। সবার রীতিমতো খিদে পেয়ে বসেছে। নাস্তাগুলো সব ঠান্ডা হয়ে গেছে, কেউ খেতে চাইছে না। আশরাফ, আনিস সবার জন্য ভাত এনেছে, কিন্তু কারো খাওয়ার রুচি নেই। রায়হান ধমকে বলায় তিতলি, তৌসিফ, শাওন আর তাসনুভা একসাথে বসে খাওয়া শুরু করলো। তাসনুভা হাঁসের ডিম আর মাংস দেখে নাক সিটকে বলল, আনিস ভাই, আমি আসলে হাঁসের মাংস, হাঁসের ডিম কোনোটাই খাই না। আনিস তার কথা শুনে সবার সামনে লজ্জায় পড়ে গেল। তৌসিফ চোখ রাঙিয়ে তাকালো তাসনুভার দিকে। তাসনুভা তার চাহনি দেখে চুপসে গেল। আনিস একটু পর অবিচল ভঙ্গিতে বলল, না খেলে ফেলে দাও, এত রাতে বিরিয়ানি পাওয়া যাবে না। কথাটা সে একটু রেগে স্পষ্টভাবে বলল। কাউকে সমীহ করে কিংবা মৃদু ভঙ্গিতে বলার দরকার মনে করেনি। সময়টাই এমন, শান্তভাবে কথা বলা যাচ্ছে না। তাসনুভা কণ্ঠে ক্ষোভ চাপিয়ে বলল, আমি কি বিরিয়ানি চেয়েছি আপনার কাছে? রায়হান ওপাশ থেকে গর্জে উঠল, নুভা, কি হয়েছে? তাসনুভা বকুনি খেয়ে আনিসের দিকে খ্যাপাটে দৃষ্টিতে তাকালো। এই ছেলেটার কারণে তাকে বকুনি খেতে হয়েছে। আনিস অন্যদিকে তাকিয়ে ভাবুক হয়ে কি যেন ভাবছিল। তাসনুভার দিকে চোখ পড়তেই তার কপাল ভাঁজ হয়ে এলো। এই মেয়ের সমস্যা কি? এইভাবে তাকিয়ে আছে কেন? সে এত রাতে বিরিয়ানি কোথায় পাবে? তাসনুভা ডিম মাংস দিয়েই ভাতটা খেলো জোরপূর্বক। অবশ্য বেশ ভালো করেই খেয়েছে, কারণ তারও খিদে লেগেছিল। বড়রা বলায় আনিস, আশরাফ, রায়হানও খাওয়া দাওয়া সেরে নিল, দাঁড়িয়ে বসে যে যেভাবে পারল। শায়নার একদম খেতে ইচ্ছে করছিল না, কিন্তু ঝিমলি তাকে জোরপূর্বক 2-3 লোকমা খাইয়ে দিল। ভাতগুলো শায়না গিলতে পারছিল না। এতটাও কঠিন পরিস্থিতি তার জীবনে কখনো আসেনি যখন তার ভাত গিলতে কষ্ট হয়েছে। আজ ভাতের দানাগুলোও তার আপদের মতো লাগছে। সবার চোখ মুখের বেহাল দশা। এত ছোটাছুটি, দুশ্চিন্তা, সামনে কি হবে তা নিয়ে নানান কল্পনা জল্পনা। তাজদারের জ্ঞান ফিরছে না। ডাক্তাররা জানালো সকাল 7টার মধ্যে জ্ঞান না ফিরলে তাজদারের মামারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়েছে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হবে তাকে। এখানে বসে থেকে লাভ নেই। সবাই যাও একটু স্বস্তিতে ছিল, শান্ত হয়ে বসে আরাম করছিল, কিন্তু ডাক্তারের কথা শুনে আবারও কান্নার রব উঠল। রওশনারাকে কখনো এভাবে কাঁদতে দেখেনি কেউ। তাকে ওভাবে কাঁদতে দেখে সবাই চুপ হয়ে গেছে। শায়না মুখ লুকিয়ে রেখেছে মায়ের কাঁধে। গোটা একটা রাত সবার হসপিটালের বারান্দায় কেটে গিয়েছে। তবে সুসংবাদ শোনা গেল ফজরের আজানের একটু পরপরই। ডাক্তাররা জানালো রোগী রেসপন্স করেছে। তাজদারের মামারা তারপরও সব বন্দোবস্ত করে ফেলেছে, এখানে চিকিৎসা করাবেন না তারা। তাজদারের সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠেছিল রওশনারা। রায়হান ডাক্তারকে বলে কয়ে নিয়ে গেল। ডাক্তারকে বলল চোখ মেলেছে, কথা বলতে পারবে? ডাক্তার বলল, না না, এই মুহূর্তে তার কথা না বলাটাই ভালো হবে। হুশ যেহেতু এসেছে চোখও মেলবে, কিন্তু আপনারা প্লিজ রোগীর সামনে কান্নাকাটি করবেন না, ভিড় জমাবেন না। শুধু তার ওয়াইফকে রাখুন, আর উনি কে হন? মা। তাহলে ওনাকে একাই যেতে দিন। রওশনারা একাই গেল। ছেলের হাত আর শরীরটাতে আলতো
আলতোভাবে হাত বোলালো কাঁদতে কাঁদতে। রায়হান পেছন থেকে বলল, এখানে কাঁদা যাবে না, চলো। ও কান্নার শব্দ শুনতে পেলে সমস্যা হবে। রওশনারা শুনতে চাইল তার কণ্ঠটা। তিনি ধীরে ধীরে ডাকলেন, তাজদার। তাজ, মা ডাকছে, শুনতে পাচ্ছ? একটা নার্স আশেপাশে ছিল, সে বারবার সাবধান করছে না ডাকতে। কণ্ঠনালী মারাত্মক জখম হয়েছে, ব্যথায় কথা বলার মতো অবস্থায় নেই। নিয়ে যাওয়ার আগ মুহূর্তে বেলা 11টার দিকে তাজদার হালকা পাতলা চোখ মেলেছে। শ্বাস প্রশ্বাস তখনও ভারী, উঠছে আর নামছে। চোখের পাতা ভার উঠছেই না কোনো মতে। যতটুকু উঠেছে ততটুকুতে সবাইকে দেখেছে কিনা কে জানে, তবে ঠোঁট নড়ছে। কি বলতে চাইছে কেউ বুঝতে পারছে না। রওশনারা তার মুখের সামনে গিয়ে বলল, তোমার বুড়ো মাকে এত কষ্ট দিও না, আমি তোমাদের জন্যই তো বাঁচি। আমার কোলে ফিরে এসো বাবা। তাজ, আমাকে চিনতে পারছো? তোমার মা। তাজউদ্দিন সিদ্দিকীর ঠোঁট নড়ল। রায়হান তার মাথায় আলতো করে হাত বুলাচ্ছে। তাজউদ্দিন সিদ্দিকীও এলো সেখানে। ছেলেকে দেখে তিনি বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না সেখানে। রায়হান তাজদারের মুখের কিছুটা কাছে কান পেতে শুনল সে রওশনারার প্রশ্নের জবাব দিতে চাইছে। রওশনারা বললেন, ও রায়হান, ও আমাকে চিনতে পেরেছে। আশ্চর্য, চিনতে পারবে না কেন? তাজদার তক্ষুনি কিছু একটা বলছে। রায়হান শুনল মা মা এই ধরনের কিছু একটা শব্দ হচ্ছে। রওশনারা একটু স্বস্তি পেল রায়হানের মুখে কথাটা শুনে। রায়হান নিয়ে গেল ওনাকে। তাজদারকে এক্ষুনি নিয়ে যাওয়া হবে। সবাই তাড়াহুড়া করছে বাইরে। সাথে মহিলাদের মধ্যে কে যাবে এটা নিয়ে বিস্তর আলাপ আলোচনা চলছে। শায়নার কথা উঠতেই তাজদারের মামা খালুরা সরাসরি বলে দিল, বউ নিজেই অসুস্থ, ও কিভাবে দেখাশোনা করবে? শায়না যেতে পারবে বলার পরও ওনারা রাজি হলেন না। সুস্থ সবল মানুষ দরকার। শেষমেশ রওশনারা তিতলি তাসনুভাকেই পাঠানোর সিদ্ধান্ত পাকাপোক্ত হলো। তাসনুভা শায়নার উদ্দেশ্যে বলল, ইউ ইউজলেসদের কাজ নয় রুগীর সেবা করা। শাওন পাশ থেকে বলল, ও তো যাবে বলল। আনিস বলে উঠল, ইউজলেস ও? ও নিজে অসুস্থ, তার উপর ওর বরের এমন অবস্থা, ও নিজেকে সামলেছে, এটাই তো বেশি। ইউজলেস কাকে বলছো? কথা বলার আগে তুমি ভাবো না? তাসনুভা দাঁত কটমট করে তাকালো। এদের জন্য কোনো কথাও দেখছি বলা যাবে না। আমার ভাইয়ের এমন পরিস্থিতিতে আমি আমার ভাইয়ের বউকে যা ইচ্ছে বলবো। শাহিদা বেগম বললেন, আনিস এদিকে আয়। আনিসকে টেনে নিয়ে গেলেন উনি। থাক, বাদ দে, ওর ভাইয়ের এই অবস্থা তাই রাগের বশে বলেছে, বাদ দে। আনিস নিজের মেজাজ সামলে একবার শায়নার দিকে তাকালো। নিজের বোনটার জন্য তার মায়া হচ্ছে। সে শায়নার কাছে গিয়ে বলল, এদিকে আয়। শায়না তার পিছু পিছু গেল। আনিস তাকে তাজদারের সাথে দেখা করার সুযোগ করে দিল। তাজদার সিদ্দিকীর দু চোখ আগের মতো পুরোপুরি বন্ধ না, আবার খোলাও না। বুক ধীরে ধীরে ওঠানামা করছে। শায়না তার সামনে গিয়ে দাঁড়ালো। আনিস বাইরে দাঁড়িয়ে আছে। শায়না একবার দরজার দিকে তাকিয়ে তাজদারের আঙুলটা আবারও ধরল। মুখে কাছে একটু ঝুঁকে তাজদারের চোখের পাতাটা একটু নড়ে উঠল। ছোট শায়না আলতো করে তার মুখের পাশের ব্যান্ডেজে কাপা হাতটা ছুঁয়ে বলল, আমার কথা শুনছেন? তাজদা সিদ্দিকী চোখের পলক ফেলল আস্তে করে। শায়না তা দেখে নিজেকে সামলে নিয়ে বলল, আপনার কি বেশি কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে? আমি যাই আপনার সাথে? ওরা আমাকে নিয়ে যাচ্ছে না। আমি যেতে চাইছি, কিন্তু ওরা কথা শুনছে না। বলতে বলতে শায়না করুণ সুরে কেঁদে উঠে নিজেকে আবারও সামলে নিল। তাজদার কিছু বলতে চাচ্ছে, বাইরে সবাই কথা বলছে, শায়নাকে বেরিয়ে আসতে বলছে। শায়না তার কানটা তাজদারের একটু সামনে নিয়ে গেল। কি বলতে চাইছে সেটা শোনার জন্য। কি বলছেন শুনতে পাচ্ছি না। কোথায় কষ্ট হচ্ছে বলুন? তাজদার ঠোঁট নড়ছে ক্রমশ। গলার ভেতর থেকে আওয়াজটা বেরিয়ে আসতে খুব কষ্ট হচ্ছে। শেষে হিসিয়ে একটা শব্দ বের হলো। আর শায়নার কানে সেটা যেন সরি
হয়ে বাজলো। শায়নার বুক ভেঙে পড়ল। অজান্তেই চোখ থেকে অগণিত অশ্রু ঝরে পড়ল। সে হিসহিস করে উঠে তাজদারের বুকের ওপর আলতো করে হাত রাখলো। এভাবে কেন বলছেন? কোথায় চলে যাচ্ছেন সরি বলে? আমি সরি। আপনি কেন সরি বলছেন? আমি সরি, খুব সরি। আপনি আমার কাছে ফিরে আসুন। আমাদের সংসার হয়নি, বাচ্চা, আমাদের বাচ্চাকে দেখবেন না? ওটা আপনারই আম্মা। আম্মারে আম্মা। এলোমেলো হয়ে মাকে ডাকাডাকি শুরু করলো সে। তার দম বন্ধ হয়ে এলো। নিঃশ্বাস না ফেলতে পারছে, না নিতে পারছে। মনে হচ্ছে পৃথিবীটা ধসে পড়ছে, সব ভেঙে চুরে ছারখার হয়ে যাচ্ছে। তার সামনে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। এতদিন যে সে কিচ্ছু হারায়নি, কিন্তু আজ সব শেষ হয়ে যাচ্ছে, সব হারিয়ে ফেলছে সে। তার ডাক শুনে শাহিদা বেগম ঢুকে এসে তাকে ধরল। শায়না মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। সে কান্নাটা কাল রাত থেকে কেউ একবারও দেখেনি। যে কান্নাটা কাল রাত থেকে কেউ একবারও দেখেনি, তা আজ সবাই স্তব্ধ হয়ে দেখলো। কেউ তার কান্নার উৎস খুঁজে পেল না। আনিস শাওন এসে তাকে বাইরে নিয়ে গেল। শায়না তার বড় আপাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তার গলা বসে যাচ্ছে, কণ্ঠ আটকে যাচ্ছে। মনে হচ্ছে কণ্ঠনালীতে কোনো ধারালো অস্ত্র বসে গেছে। সবাই সরুন, সরে দাঁড়ান। মানুষের ভিড় ছিঁড়ে স্ট্রেচারে করে তাজদার সিদ্দিকীকে ধীরে ধীরে বাইরে আনা হলো। শায়না বোনের কাঁধ থেকে মুখ তুলেই একবার তাকালো তার দিকে। নিয়ে যাওয়া হচ্ছে হাতের নাগালের বাইরে, চোখের আড়ালে। চারপাশে কান্নার রোল উঠল। শায়না বোনকে শক্ত করে জড়িয়ে ধরে আবারও সে মুখ লুকিয়ে ফেললো কাঁধে। তার শরীরটা কাঁপতে লাগলো শিউরে শিউরে। তার মনে হচ্ছিল ওই চোখ দুটো এখনো তার দিকেই তাকিয়ে আছে। ওই দৃষ্টি যেটা থেকে পালানো যায়নি কোনো দিন। ওই দৃষ্টি সে কোনো দিন ভুলতে পারবে না। ভুলতে পারবে না সেই শব্দটাও। সরি বলে কোথায় চলে যাচ্ছে? চারপাশের সবাই বলছিল উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। কেঁদো না। কিন্তু শায়নার কান্না থামল না। কারণটা সে ছাড়া আর কেউ জানল না। তাজদারকে ঢাকায় নিয়ে যাওয়ার পর শায়নাকে নিয়ে সবাই বাড়ি ফিরে গেল। বারান্দায় একটা বালতিতে আনিসের ওই শার্টটা পানিতে চুবিয়ে রাখা ছিল। সম্ভবত সেটা আনিসই রেখেছিল। ওটার দিকে শায়না কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল। শার্ট হাতে ধীরে ধীরে রক্ত ছড়িয়ে পড়েছে পানিতে। শার্ট হতে ধীরে ধীরে রক্ত ছড়িয়ে পড়েছে পানিতে। মনে হচ্ছে এক বালতি রক্ত বালতিতে ভরে রেখে দিয়েছে কেউ। শাহিদা বেগম সেটা দ্রুত সরিয়ে ফেলল সেখান থেকে। সাবরিনা শায়নাকে ভেতরে নিয়ে গেল। বোরকা ছাড়িয়ে নিতে বলল। তুমি হাত মুখ ধুয়ে শুয়ে থাকো কিছুক্ষণ, আমি গিয়ে রান্না বসাই। শায়না বিছানায় বসে রইল। ফোনটা নিজের অজান্তেই হাতে নিয়ে তাজদারের মেসেঞ্জারে পাঠানো ভিডিওটা দেখল সে। পুরোটা দেখতে পারল না অবশ্য। তার আগেই চোখ ঝাপসা হয়ে এলো। সে ঝাপসা চোখে তাজদারের প্রোফাইল পিকচারে ক্লিক করলো। সেই সাদা কালো ছবিটা এখনো দেওয়া আছে। পেছনে কালো ব্যাকগ্রাউন্ড, নিচে একটা ভায়োলিন অবহেলিত হয়ে পড়ে আছে। গায়ে সাদা শার্ট, পিঠ কুঁজো করে বসে, এক হাত উরুতে রেখে আর এক হাতে থুতনি চেপে ধরে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। এই ছবিটা দেখলে যে কেউ বলবে এই লোকটার শিরায় শিরায় অহংকার আর দম্ভ। অথচ আজ তার সব অহংকার দম্ভ লুটিয়ে পড়েছে হসপিটালের বেডে। যে মানুষ নিজের যুক্তি দিয়ে 10 জনকে কোণঠাসা করতে জানে, তর্কে হারতে শেখেনি, সেই মানুষটা আজ জীবনের সামনে নিরুপায় আত্মসমর্পণ করেছে। কত সহজেই জীবন পাশা উল্টে দেয়, কত দ্রুতই মানুষকে পরাজিত করে ফেলে।
ঢাকায় আনিসার শাওন গিয়েছে ওই বাড়ির সদস্যদের সাথে। ওরা তাজদারের ব্যাপারে ঘন ঘন আপডেট জানাচ্ছে আশরাফ আর সাবরিনাকে। সবাই দুশ্চিন্তায় ভুগছে। পরিস্থিতি এমন একটা জায়গায় এসে থেমেছে যে মন কেমন কুগাইছে সবার। ভালো কিছু চিন্তা করার মতো খবর এখনো কানে আসেনি। পাড়াপড়শিরা দলে দলে আসছে খবর শোনার জন্য। ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে শুনে এক একজন এক এক কথা বলছে। ঢাকার হাসপাতালের সাদা দেয়াল আর ফ্লোরের উপর ঝলমলে আলোয় শুধু নিস্তব্ধতা। আইসিইউর কাচের ভেতরে শুয়ে আছে তাজদার। চোখ দুটো শক্ত করে বন্ধ, মুখে অক্সিজেন মাস্ক, শরীরে নানা রঙের তারের মতো জিনিস। মেশিনের বিপ ধ্বনি শোনা যায় কান পাতলেই। চট্টগ্রামে রাত ভোর হওয়া অপারেশনের ধকল তার শরীরে এখনো স্পষ্ট। এখন শরীরটা ক্লান্ত, যোদ্ধার মতো শুয়ে আছে। বাইরে পরিবারের মানুষজন বসে আছে উদ্বিগ্ন চেহারায়। আনিস তৌসিফ বারবার খবর যাচাই করছে, ডাক্তারদের পেছনে ঘুরছে। রওশনারা এক কোণে বসে চুপচাপ কাঁদছে, কান্না থামাতে পারছে না। রায়হান বারবার তাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তার নিজের গলাও কেঁপে উঠছে কথার ফাঁকে। প্রতি ঘন্টায় ডাক্তার এসে পরীক্ষা করছেন, রিপোর্ট বেরোচ্ছে, ভেতরে ওষুধ চলছে, মেশিনের শব্দ কানে বাজছে বিপ বিপ শব্দে। ডাক্তাররা বলছেন পরবর্তী 72 ঘন্টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখনো তিনি সংকট মুক্ত নন। এদিকে ঢাকার আশেপাশে বিকেলের আলো ঢলছে। হাসপাতালের জানালার ফাঁক দিয়ে সেই আলো ভেতরে এসে তাজদারের নিস্তেজ শরীরে পড়ছে। রওশনারা ছেলেকে এই অবস্থায় দেখে শান্ত থাকতে পারছেন না। শায়না তিতলিকে ফোন করে বলেছে পৌঁছে একবার ফোন করতে। তিতলির মনেই নেই সেই সব। সে মায়ের সাথে সাথে আছে। তাসনুভাও তৌসিফ আর শাওনের সাথে ছোটাছুটি করছে। দুপুরেই তার কয়েকটা বন্ধু বান্ধব এসেছে খাবার দাবার নিয়ে। কিছু খাওয়া হয়েছে, কিন্তু কিছু এখনো টিফিন ক্যারিয়ারে পড়ে আছে। ঢাকার গুলশান ২ এলাকার রোড ৭১ এ তাজউদ্দিন সিদ্দিকীর ফ্ল্যাট। হাসপাতালের বাইরে টানটান উদ্যোগে রাত কাটানো সহজ হচ্ছিল না, তাই সবাইকে ওখানে পাঠিয়ে দিল রায়হান। ফ্ল্যাটে পৌঁছে কারো মুখে কোনো কথা নেই। তিতলি জানালার কাছে বসে থাকলো। সামনের রাস্তা দিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সের সাইরেন শুনলেই বুকটা ধক করে উঠছে। তাসনুভা খালি পায়চারি করছে এদিক ওদিক, মাঝে মাঝেই ফোনে হাসপাতালের আপডেট নিচ্ছে। তার মধ্যে শায়না ফোন করলো, সে একটু তাজদার সিদ্দিকে দেখতে চাইছে, কিন্তু তিতলি বলল তারা বাসায়। শায়নার মন খারাপ হলো, ভাইয়াদের ফোনে কল যাচ্ছেই না, সম্ভবত তাদের ফোনে চার্জ নেই। তৌসিফ আর শাওন বাসায় এলো রাত 12টার দিকে। তাসনুভা রান্নাবান্না করে রেখেছে তিতলিকে সাথে নিয়ে। রান্না খারাপ হয়নি, কিন্তু আনিস ঝাল কম খায়, তার জন্য রান্নায় বেশি তেল মরিচ ব্যবহার করতে পারেন না শাহিদা বেগম। হাসপাতালে রাতের ভাত নিয়ে গিয়েছে তৌসিফ। শাওন বাসায় ঘুমিয়ে পড়েছে। সে এত ধকল আর নিতে পারছে না। আনিসের ঝাল খেতে কষ্ট হওয়ায় রায়হান ফোন করে তাসনুভাকে এক দফা বকে নিয়েছে। এত বড় মেয়ে এখনো ভালো করে রান্নাটা শিখল না। তাসনুভা বকুনি খেয়ে রাগে ফুঁসছে। তিতলিকে বলল, আমার হাতের রান্না খেতে পেরেছে সেটা আনিসুজ্জামান সিদ্দিকীর সৌভাগ্য। ঝাল খেতে পারে না, ঢং। ভাই বোন সবকটা যত ঢং করতে জানে, জঘন্য। তিতলি ঘুম ঘুম চোখে বলল, এখানে আবার শায়নাকে ডাকছো কেন? তাসনুভা তাকে ধমকে বলল, জাস্ট শ্যাট আপ। কাল সব রান্নায় আরো বেশি করে মরিচ দেব। বকাজা খাওয়ার খেয়ে নিয়েছি, দরকার পড়লে আবারও খাবো, কিন্তু আনিসুজ্জামানের ঢং ঘুচিয়ে দেব। ন্যাকা, ঝাল খেতে পারে না। রাতে শায়না গোসল নেওয়ায় গায়ে হালকা জ্বর এসেছে। শীতে সে কাঁপছিল। দাদিমা এসে জড়িয়ে ধরতেই শান্ত হয়ে এলো। দাদিমা তার মাথায় হাত বুলিয়ে
দিতে দিতে বলল, বেটা এত সহজে তোকে ছাড়বে না, আবার আসবে দেখিস, জাপটে জড়িয়ে ধরবে তখন আমার সোহাগীরে। শায়না ফোপানি আটকে রেখে জানতে চাইল, তোমার সাথে দাদা ভাইয়ের স্বভাব চরিত্র কতটুকু মিল ছিল? একটুও না। ওই বুড়ো তো মরার আগের দিনও আমার সাথে ঝগড়া করেছে, জোর করে ওষুধ খাইয়েছিলাম বলে। সে কি গালি! আমি অন্য সময় হাসতাম, ওই দিন গালি শুনেও হেসেছি। মধুর মতো লেগেছিল গালিটুকু, কারণ আমি তো জানতাম ওই লোকটা আমার কাছে আর বেশি দিন নেই। তখন চাইলে এই গালিটুকুও শুনতে পারবো না। শায়না কণ্ঠরুদ্ধ ক্ষীণ কণ্ঠে জানতে চাইল, তোমাদের সম্পর্ক কেমন ছিল? মা গো মা, সে কি মহব্বত ছিল আমাদের মধ্যে! জামাইয়ের সাথে ঝগড়া তো হবেই, তাই বলে মহব্বত কোনোদিন কমেনি। তোমার এখন কষ্ট হয় না? মনে পড়ে না দাদা ভাইকে? পড়ে, কিন্তু মানুষ চলে গেলে আর ফিরে তো আসে না। কতবার মাঝরাতে ঘুম থেকে উঠে কেঁদেছি, দুনিয়ায় এত এত মানুষ, ওই মানুষটা কোথাও নেই। তোর দাদা তো বুড়ো হয়ে মরে নাই, আমি মজা করেই বুড়ো ডাকতাম। 55 বছর বয়সে মারা গেছে। শক্ত সমর্থ ছিল তখনও, হুট করে রোগ দেখা দিল, তারপর আর বেশি দিন সময় নেয়নি, কথা বলতে বলতে মরে গেছে। শায়না নীরব হয়ে গেল। দাদিমা বললেন, ঘুমিয়ে পড়লি নাকি? শায়না বুক ভার হয়ে গেছে, মনে হচ্ছে একটা পাথর উঠে বসেছে বুকের উপর। দাদিমা তাকে নিজের দিকে ফিরিয়ে নিলেন, ছোটবেলার মতো বুকের সাথে জড়িয়ে ধরে রেখে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোর বুড়ো এত সহজে তোকে ছাড়বে না। ডাক্তারকে বুড়ো আঙুল দেখিয়ে ফিরে আসবে, আবারও কত মারামারি ফাটাফাটি বাকি। 1 বছরও তো যায়নি এখনো, সংসার কি এত সহজ রে? ফজরের নামাজের মোনাজাত শেষ করে শায়না ধীরে ধীরে জানালার পাশে এসে দাঁড়ালো। অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। ভোরের কাক ডাকছে, প্রতিধ্বনিত হচ্ছে চারপাশে। বাইরে শীতল হাওয়ার স্পর্শ তার গালে এসে লাগলো। কিছুদিন পর সূর্যের আলো ধীরে ধীরে কিছুক্ষণ পর সূর্যের আলো ধীরে ধীরে প্রকৃতিকে জাগিয়ে তুলল। শায়না ফোনের অপেক্ষায় ছিল, কিন্তু তিতলির ফোন না পেয়ে নিজেই ফোন দিল। তিতলি রিসিভ করলো না, বোধহয় এখনো ঘুম ভাঙেনি। কাল রাতে ওদের উপর দিয়ে অনেক ধকল গিয়েছে। বেলা গড়ালো, প্রায় 1:30টার দিকে তিতলি ফোন করলো। ভিডিও কলে হঠাৎ তাজদার সিদ্দিকীর চেহারা দেখা গেল। কল রিসিভ হতেই তাজদার সিদ্দিকীকে দেখা মাত্রই শায়নার শরীরটা সামান্য কেঁপে উঠল। তাজদার সিদ্দিকীর নির্জীব মুখমণ্ডল, নিঃশব্দে ওভাবে শুয়ে থাকা। শায়না মানতে পারছে না, আজ সত্যিটা স্বীকার করতে বাধা নেই। ছোটবেলায় তাজদার সিদ্দিকী যখন তাদের সঙ্গে এমন বাজে আচরণ করত, তখন সে মনে মনে তাকে অভিশাপ দিয়েছিল, অথচ আজ সেই একই মানুষটার জন্য সে আল্লাহর দরবারে 2 হাত তুলে কেঁদেছে, চোখ ভরা অশ্রু নিয়ে প্রার্থনা করেছে। একমাত্র না হয়ে যাবে কোথায়? তার অভিশাপের উপরওয়ালা সেদিন তাজদার স্মৃতির উপর রুষ্ট হয়েছেন। কি হয়নি শায়না জানে না, কিন্তু আজ তার প্রার্থনায় তিনি অবশ্যই খুশি হবেন। ফোনের ওপাশে তাসলিমার কণ্ঠস্বর ভেসে আসছে, ওকে ওখানে বসে বসে ঢং করতে বারণ করো। আনিসের কণ্ঠস্বরে শোনা গেল হঠাৎ, তোমার কথা শুনলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। তাসলিমা রাগে প্রশ্ন করে বলল, এই যে আপনাকেই খুঁজছি, আপনার জন্য। ভাইয়া আমাকে কাল। তৌসিফ এসে তাকে থামিয়ে দিয়ে বলল, তোর জন্য মেজো ভাই ঠিক আছে, তোর মতো বেয়াদবকে ওই সাইজটা করতে পারে। আচ্ছা, সেবা শুশ্রূষা করছি। আচ্ছা, সেবা শুশ্রূষা করছি বকুনি খাওয়ার জন্য? শোনো, আমার ভাই আমাকে বকুনি দিক আর যাই দিক, তাতে এই বাইরের লোকেদের কি? তৌসিফ চোখ রাঙিয়ে তাকালো। আনিস বলল, তুমি একটা কাজ করো, বাসায় চলে যাও, নইলে আমি একটা কাজ করতে পারি, তোমাকে এখানে অ্যাডমিট করিয়ে দেই, তোমার চিকিৎসা প্রয়োজন। তিতলি ফোনটা নিয়ে সেখান থেকে সরে গেল। শায়নার চোখে দেখে তার কষ্ট হলো, বলল, ভাইয়াকে দেখেছ? শায়না দেখেছে, তবুও বলল, ভালো করে দেখিনি। তিতলি আবারও ব্যাক ক্যামেরা অন করলো। শায়নার হাত থেকে
ফোনটা নিয়ে নিল দাদিমা। বাইরে নিয়ে গিয়ে কাউন্টারে দাদিমাকে ডাকলো, শাহিদা বেগমকে ডাকলো। দেখো দেখো, লন্ডনওয়ালাকে দেখো, এভাবে চুপচাপ শুয়ে থাকলে মানায় ব্যাপারকে? আর আহা আহা, 2 দিনের মধ্যেই কেমন ফুটতে গেছে। আনোয়ারা বেগম নাতিকে দেখে চুপ হয়ে গেছেন। তার ভাইটার উপর কত ঝড় যাচ্ছে, নইলে সে তো চুপ করে শুয়ে থাকার মতো ছেলে নয়। সবাই একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে তার দেখছে, এক একজন এক এক মন্তব্য করছে। সায়না সবার পেছনে দাঁড়িয়ে স্বার্থকর দিয়ে দেখলো। তার কৌতূহলী মন প্রশ্ন করলো, ওই চোখ দুটো যখন খুলবে তখন কি একটিবার নানা দেখতে চাইবে? আনোয়ারা বেগম সায়নাকে নিয়ে যেতে চাইলে শাহিদা বেগম বললেন, ওই ঘরে গেলে ওর আবারও কষ্ট হবে, বড়মা জামাই আসুক একসাথে যাবে। আনোয়ারা বেগম তাই আর কিছু বলেননি। কথাটা মিথ্যে নয়, যদিও পরে ওই বাড়ির সব মানুষই একে একে ঢাকায় চলে গিয়েছে, কিন্তু সায়নাকে নিয়ে যাওয়ার কথা কেউ বলেনি। শাহিদা বেগম আশ্চর্য হয়ে গেছেন, ওই বাড়িতে যেতে দেয়নি বলে গোটা পরিবার ঢাকায় চলে যাওয়ার সময় বউটাকে নিয়ে যাবে না? একবার বলবে অন্তত। তার মেয়েটাকে তো পরই করে রাখলো। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। পরে জানা গেল রওশন আরা তাজউদ্দিন সিদ্দিকী চায়নি সায়না সেখানে যাক, কারণ সায়নার খাওয়া দাওয়া এত অনীহা বেড়ে গেছে যে তাকে 3 বেলা এত যত্ন করে তোষামোদী করে খাওয়ানোর মানুষ ওখানে নেই। তার উপর তাদের ছেলে প্রাণপণে লড়ছে হাসপাতালের বেডে। কথাগুলো শুনে শাহিদা বেগম আফসার সাহেব খুব খেপে গিয়েছিলেন। পরে পরিস্থিতির চাপে পড়ে চুপ হয়ে গিয়েছেন। তাদের একটা বললে বুঝে বসে অন্যটা। আনিস অবশ্য বলল, ওরা না চাইলে ওখানে যাওয়ার দরকার নেই। ও তাদের সেবা করতে গিয়ে নিজে অসুস্থ হয়ে পড়লে পরে ওকে সবাই কথা শোনাবে, আরো অশান্তি বাড়বে। তার চেয়ে ভালো ওদের ছেলেকে ওরা সুস্থ করুক, আমাদের মেয়ে আমাদের কাছে থাকুক। সাহিদা বেগম তখন বললেন, এ কেমন কথা আনিস, জামাইয়ের এমন দিনে বউকেই তো পাশে লাগে, ওরা মেয়েটাকে নিয়ে গেল না, এ তো ভারী অন্যায় হলো। কয়েকটা মাস পেরিয়ে গেছে ইতোমধ্যে, শীত চলে এসেছে প্রায়। একেবারে শুরুর দিকে শীত এতটা প্রখর, মাঝামাঝিতে কি হবে ভেবেই কুল পাচ্ছে না সবাই। দাদিমা মাজেদা বেগম পুকুর থেকে গোসল করে এসে উঠোনে এসে মোড়া দিয়ে বসলেন। পুকুরের পানি অতিরিক্ত ঠান্ডা, ঠকঠক করে কাঁপছেন তিনি। কাঁপতে কাঁপতে মেজো ছেলে আর ছোট ছেলের বউদের বকছেন, তাদের মুরগিগুলো নখ কেটে কেটে দেয় না, বক বক করছেন। সরি, তাদের মুরগিগুলোর নখ কেন কেটে দেয় না, বক বক করছেন এই বলে। দেখো তো কাণ্ড, মাটিতে খুঁড়ে ফেলেছে, সে যেদিকে যাচ্ছে সেদিকে। একটা চিকন মতো লাঠি নিয়ে বসেছেন তিনি, মুরগি দেখলেই সেটা নেড়ে তাড়াচ্ছেন। এই উঠোন তিনি দিনের মধ্যে 4-5 বার ঝাড়ু দেন। শাহিদা বেগম বারণ করলেও শোনেন না। পিঠ পুজো হয়ে যাচ্ছে, তবুও বাড়তি কাজ করার স্বভাব যায় না। সাবরিন একটা বালতি এনে উঠোনে থামলো। আজ তার শাশুড়ি ধোয়া মোছা করেছে, ছাদ ভর্তি হয়ে গেছে কাপড়ে, উঠোনেই শুকোতে দিতে হবে। দিনটা শুক্রবার। শাওন, আনিস, আশরাফ সবাই জুমার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুক্রবারে বাড়ি ভর্তি লোকজন থাকে, চাকরিজীবী মানুষজন বাড়িতে থাকে, তাই সবাই মিলে পুকুরে গোসল করে। তারা 3 ভাই গোসল করে এসে রশিতে ভেজা কাপড় ঝুলিয়ে দিয়ে মসজিদে যাওয়ার জন্য তাড়াহুড়া করছে। সায়নাকে ডেকে আতর খুঁজছে কেউ, টুপি খুঁজছে কেউ, লোশন আর কেউ ভ্যাসলিন খুঁজছে, কেউ চিরুনি খুঁজছে। শাহিদা বেগম তা শুনে ছেলেদের বকছেন, বিয়ে দিয়ে ফেলেছিস তারপরও ওকে খাটাচ্ছিস বাপ ছেলেরা মিলে। সাবরিনা হাসছে শাশুড়ির কথা শুনে। সে কাপড় শুকোতে না দিয়ে চলে এসেছে, ফ্রিজ থেকে পায়েস বের করেছে। জুমার নামাজে যাওয়ার আগে সবাই হালকা মিষ্টি খায়। সায়না সবার জিনিস খুঁজে দিয়ে বাইরে বেরিয়ে এলো। গায়ে একটা সাদা
সালোয়ার কামিজ চুল থেকে তোয়ালে খুলতে খুলতে দাদিমাকে ডাকলো, কোথায় তুমি? তেল রোদে রেখেছি, গলে গেছে, এখন মাখবে নাকি পরে? দাদিমা সেই প্রশ্নের জবাব না দিয়ে তাকে ডাকলেন, মাথায় কাপড় দিয়ে এদিকে আয় তো, তোর মা সুই কিনতে চেয়েছিল, এই বেটা সুই এনেছে। শায়না কাঁধ থেকে ওড়নাটা নিয়ে মাথায় তুলল, কয়েক পা হেঁটে সামনে যেতেই দেখলো একটা ফেরিওয়ালা। দাদিমা তাকে ডাকলেন। শায়না নিজেকে ঢেকে ঢুকে গেল দাদিমার পেছনে। দাদিমা সুই সুতোগুলো নিয়ে শায়নাকে দেখালো। শায়না সুই সুতো দেখা শেষে বলল, কত টাকা? চুল দেন আপা। চুল নেই, কত টাকা বলেন? দাদিমা হেসে উঠে ফেরিওয়ালাকে বলল, লন্ডনওয়ালার বউ, টাকা বেশি করে চেয়ে নাও। শায়না চোখ গরম করে তাকালো। দাদিমা হাসছেন। শায়না দাদিমাকে হাসতে দেখে ফেরিওয়ালাকে বলল, এই বুড়ির পাকা চুল আছে অনেক, ওগুলো হবে? দাদিমার মুখের হাসি মিলিয়ে গেল। তারপরই সেই ঠোঁটে আবারও হাসি ফুটলো যখন দেখলো সিদ্দিক বাড়ির মূল রাস্তা ধরে একটা কালো মতো কার এসে থামলো উঠোনে এসে। এর পরপর আরও দুটো গাড়ি এসে থামলো তার পেছনে। শাহিদা বেগম পেছন থেকে হাই হাই করে উঠলেন, তুই এই অবস্থায় এখানে কেন? সরি, তুই ওই অবস্থায় ওখানে কেন গিয়েছিস শানু? তোর শ্বশুরবাড়ির লোকজন আসছে আজ। শাহিদা বেগম শায়নাকে হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। সিদ্দিক বাড়ির উঠোনে তখন জমজমাট আমেজ। অন্যদিকে জুমার নামাজের তাড়া চলছে। এক এক করে গাড়ি থেকে সবাই নামতে শুরু করলো। আশরাফ আর আনিস বড়দের সঙ্গে হাত মিলিয়ে খোশ গল্পে মেতে উঠল। দাদিমা আনোয়ারা বেগমকে নিয়ে ভেতরে ঢুকলেন শাহিদা বেগম। আজ দুপুরের খাওয়া দাওয়া হবে শায়নাদের বাড়িতেই। রওশনারা, জোহরা বেগম সহ সবাইকে একে একে ভেতরে চলে এলেন। দীর্ঘ জার্নির কারণে ক্লান্তি স্পষ্ট তাদের মুখে। তৌসিফ আর তিতলি ব্যাগ আর সুটকেস সামলে বাড়ির দরজা খুলতে গিয়েছে। সবশেষে ধীর পায়ে গাড়ি থেকে নামলো তাজদার সিদ্দিকী। গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি। দীর্ঘদিন শুয়ে বসে কাটানোর কারণে শরীরে ভার জমেছে, মুখমণ্ডলও কিছুটা ভারী লাগছে। গালে বাড়তি দাড়ি, মাথার চুলও অযত্নে লম্বা হয়ে এসেছে। সব সময় ফিটফাট থাকে বলে হঠাৎ এ পরিবর্তন তাকে অস্বাভাবিক লাগছে। তাকে কেটে আসতে বলেছিল সবাই। সে বলেছে এবার তার পছন্দের সেলুন থেকে কাটাবে। গাড়ি থেকে নামা মাত্রই আনিস শাওন এসে তার সাথে হাত মেলালো। আনিস বলল, জুমার নামাজের সময় হয়ে গেছে, কিন্তু তুই যাবি? রায়হান বলে উঠল, এখনো উবু হতে পারছে না ভালোভাবে, বুকে সমস্যা হবে, বাড়িতে পড়ে নেবে। তাজদার তার কথার সাথে দ্বিমত পোষণ করলো। সে মসজিদে যেতে চায়, সেখানে গেলে অনেকের সাথে দেখা হয়ে যাবে। আশরাফ বলল, আচ্ছা, ওখানে মোড়ার ব্যবস্থা হয়ে যাবে। যদি মোড়া ছাড়া পড়তে পারে তাহলে তো সমস্যা নেই। রায়হান রাজি হলো। তাসনুভা গাড়ি থেকে নামা মাত্রই চেঁচামেচি করছে। গাড়িতে এখনো অনেক জিনিসপত্র, এগুলো না নামিয়ে সবাই চলে গিয়েছে কেন? সে নামাতে পারবে না একটা ব্যাগও। গরমে ঘেমে উঠেছে সে। চুলের উপর আটকানো চশমা, পরনে একটা কালো কুর্তি। শাওন আনিসের পাশে দাঁড়িয়ে ছিল। তারা দুজনেই তাসনুভার চেঁচামেচি শুনে একসাথে তাকালো। শাওন তাসনুভাকে দেখা মাত্রই হেসে বলল, পাপা কি বাড়ি হাজির? আনিস ধমকে বলল, চুপ থাক। শাওন হেসে উঠে সরে গেল। তাসনুভা হাত দিয়ে বাতাস করতে করতে তাদের বাড়ির দিকে চলে যেতে লাগলো। শায়নার চাচাতো বোন সানজু এসে বলল, নুভা আপু, জেম্মাদের বাড়িতে যেতে বলেছে বড় আম্মু। তাসনুভা বিরক্তি হয়ে বলল, আমি ওই বাড়িতে যাব কেন? বলে এসো আমি ওখানে যাব না। সানজু তার কথা শুনে আর কিছু না বলে চলে গেল। চাবি কাজ করছে না, দরজা খুলতে একটু সময় নিচ্ছে। তাসনুভা সবার মাথা খেয়ে ফেলছে। উফ, এতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? তৌসিফ বলল, আর একবার প্যান প্যান করলে কান বরাবর দেব তোকে।
তাসনুভা রাগে ফোঁস করতে লাগলো। আশরাফ তাকে ডেকে নিল। নুভা, আমাদের বাড়িতে যাও, ওখানে সবাই আছে। আশরাফের কথা ফেলা যায় না, বড় হিসেবে সমীহ করতেই হয়। তাসনুভা বিরক্ত হয়ে সায়নাদের বাড়িতে যাওয়ার সময় আনিসের মুখোমুখি পড়ে গেল। আনিস বলল, তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। তাসনুভা হাত দিয়ে বাতাস করতে করতে বলল, এখানে এত গরম কেন আনিস ভাই? আনিস পাঞ্জাবির হাতা গোটাতে ঠোঁট উল্টে বলল, এখানে তো শীত পড়ছে কয়েকদিন ধরে, তোমার মেজাজের গরম বোধ হয়। তাসনুভা চলেই যাচ্ছিল। আনিসের শেষের কথাটা শুনে থমকে দাঁড়ালো। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না সে, সোজা তাদের বাড়িতে চলে গেল গটগট পায়ে হেঁটে। তৌসিফ ততক্ষণে বাড়ির দরজা খুলে ফেলেছে। তাসনুভাকে ওভাবে আসতে দেখে তিতলি আর তৌসিফ একে অপরের দিকে তাকালো। তিতলি বলল, মৌচাকে আবার ঢিল ছুড়ল কে? সায়না শাশুড়িদের সামনে এলো শরবতের ট্রে নিয়ে। তার শারীরিক পরিবর্তন চোখে পড়ার মতো, তবে বেশ শুকিয়েছে সে। সবাইকে জড়িয়ে ধরে অল্প কথাবার্তা বলে আবারও রান্নাঘরে চলে গিয়েছে সে। রওশনারা দাদিমাকে বললেন, ও এত শুকিয়েছে কেন? দাদিমা বললেন, খাওয়া দাওয়া করতে পারছে না ঠিক মতো, এইসব আর কি। জোহরা বেগম বললেন, সারাক্ষণ শুয়ে থাকে নাকি? দাদিমা কাষ্ঠ হাসলেন, ও আর কি কাজ করবে, মেঝেতে শুয়ে থাকে অশান্তি লাগলে। তিতলি এসে সোজা রান্নাঘরে চলে এলো। এসেই সায়নাকে পেছন থেকে জড়িয়ে ধরল। সায়নাও তাকে দেখে খুশি হয়ে গেল। তিতলি তাকে আপদমস্তক দেখে বলল, ওটা কোথায়? সায়নার পেটে আলতো করে গুঁতো দিয়ে কথাটা বলল সে। সায়নার সাথে সাথে সাবরিনা, শারমিলা সবাই হেসে ফেলল। সাবরিনা বলল, সায়না, তোমার বড় ননদিনী কোথায়? তিতলি দিল জবাবটা, এসেছিল কে নাকি কি বলেছে তাকে, তাই আবারও চলে গিয়েছে। শাহিদা বেগম চিন্তিত হলেন, আবার কে কি বলল? শাওন কিছু বলেছে বোধহয়। আহা, কতবার বলেছি মেয়েটার সাথে মশকরা করিস না, ও মশকরা বোঝে না। আনিসের কথা উনি মাথায়ও আনলেন না। আনিস মশকরা করার মতো ছেলে নয়। সায়নার শ্বশুর, চাচা শ্বশুর সবাই মিলে বসার ঘরে বসেছে তার বাপ ভাইদের সাথে। তাজদার বাড়ি আসতে না আসতেই সবাই ওখানে ভিড় জমালো। দাদিমা তো আগে ভাগেই হাজির। তাজদারকে দেখে উনি বললেন, লন্ডনওয়ালা আমাদের কত কাঁদালো বাপরে। তাজদার কপাল উঁচিয়ে মুখের কাছে হাত রেখে বলল, মরা কান্না কেঁদে নিয়েছিলেন নাকি? সবাই তার প্রশ্নের ধরন দেখে হেসে উঠল। আফসার সাহেব গুরুতর ভঙ্গিতে বললেন, যাই বলো বাবা, আল্লাহ বাঁচিয়েছেন। মহিষে মারার পর কাউকে তো আর ফিরতে দেখিনি। তোমার জন্য 5 ওয়াক্তে 5 বার আল্লাহর কাছে হাত তুলেছি। উনি সাধা সিধা মানুষ। সোজাসাপটা মনের কথা বলে দিলেন সবাইকে। দাদিমা আনোয়ারা বেগম বললেন, সবার দোয়ায় ফিরে এসেছে, তোদের দোয়া না থাকলে তো ফিরতো না। আফসার সাহেব তাজদারের চুলে আলতোভাবে হাত বুলিয়ে দিয়ে ভিতরে চলে গেলেন। এই বলতে বলতে, ওদের আর বসিয়ে রাখিস না, খেতে দে, অনেক জার্নি করে এসেছে। ডাইনিং টেবিল সাজানো হচ্ছে। তিতলি ঢাকনা উল্টে উল্টে দেখছে কি কি রান্না করা হয়েছে। চিংড়ি দেখে সে লোভ সামলাতে পারছে না। শাহিদা বেগমকে বলল, আমি কিন্তু চিংড়ি 2টা খাবো। সায়না হেসে বলল, যত ইচ্ছে খেও, মেজ আপুকে একটু ডেকে আনলে ভালো হতো। ভাই, না না, আমি পারবো না এসব। সাবরিন বলল, তুই গিয়ে ডেকে নিয়ে আয়। শারমিলা ধমকে বলল, ও যাবে কেন? কাউকে পাঠা, নইলে তৌসিফকে বল। শাহিদা বেগম বললেন, ও ওর বড় ভাইদের ভয় পায়, এভাবে ডাকলে আসবে না বোধ হয়। ডাইনিং টেবিল সাজানো হয়েছে হরেক রকমের রান্নায়, সবাই খাবার দাবার নিয়ে ব্যস্ত। ঠিক তখনই আফসার সাহেব বড় 2 মেয়ের উদ্দেশ্যে বললেন, জামাইয়ের সাথে ওকে দেখা করাসনি কেউ? সায়না এক কোনায় দাঁড়িয়ে হাতের নখ খুঁড়ছিল। বাবার কথায় সে চমকে উঠল। সবাই একে অপরের দিকে তাকালো। তিতলি খপ করে সায়নার হাত ধরে বলল, সায়না চলো, ভাইয়ের সাথে দেখা করবে। সায়না বলল, না না, এখন না। কেন? অনেক লোকজন। তিতলি মজা করে বলল, লজ্জা পাচ্ছ? সায়না আঙুল দিয়ে
চোখ চেপে নিয়ে বলল, পরে যাব, এখন না। তিতলি বলল, আচ্ছা ভাইয়াকে আসতে বলি। সায়না খপ করে তার হাত ধরে ফেলল, না না প্লিজ, পরে, আগে খাওয়া দাওয়া হোক। খাওয়া দাওয়া শেষে হতেই আনোয়ারা বেগম বললেন, বাড়ির বউ আমরা সবাই বাড়ি নিয়ে যাচ্ছি, অনেক দিন থেকেছে বাপের বাড়িতে। রায়হানের মা, এইদিকে আসো, তোমার ছেলের বউকে তুমি বুঝে নাও। শাহিদা বেগম বললেন, ও যখন তাদের সাথে যাবে না তখন আমি চাচ্ছিলাম যে ডেলিভারি পর্যন্ত এখানে থাকুক, এখন নিয়ে যান, কয়েকদিন থেকে আবার চলে আসবে, প্রথম বাচ্চা তাই। রওশনারা কিছু বলার আগে আনোয়ারা বেগম বললেন, ওরা বড় বউ আগে কথাবার্তা বলে ঠিক করুক কখন কি করবে, আমরা আগে ভাগে সিদ্ধান্ত নিলে সমস্যা হবে, এখন মেয়েকে বিদায় দাও। শাহিদা বেগম কাষ্ঠ হেসে বললেন, ও কাজবাজ হালকা পাতলা করতে পারে, ভারী কাজের সময়। সায়না চোখ রাঙিয়ে বলছে চুপ করতে, কিন্তু শাহিদা বেগম বলেই গেলেন, প্রথমবার তো, তাই ও নিজের ভালো মন্দ তেমন বুঝতে পারছে না, একটু সাবধানে রাখবেন বড় মা। আনোয়ারা বেগম বলল, আমাদের বাড়িতে এত কাজ কোথায়, সমস্যা নেই, ওকে কিছু করতে হবে না। জোহরা বেগম বললেন, কাজ বাজ করলে নর্মাল ডেলিভারি হয়, সারাক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে দিন পার করলে সমস্যা আরও বাড়ে। সবার কথাবার্তা সেখানে সমাপ্ত। সবার ঘরে তখনও বসার ঘরে তখনও সবাই বসে আছে। সায়না ধীরে ধীরে রওশনারার পেছন পেছন ড্রয়িং রুমে ঢুকলো। ভেতরে ঢুকেই তাজউদ্দিন সিদ্দিকী আর তৈব সিদ্দিকীকে সালাম জানালো। তাজউদ্দিন সিদ্দিকী সালাম নিয়ে হালকা হাসি দিয়ে বললেন, তোমাকে দেখার আগেই খেতে বসিয়ে দিল ওরা। আনোয়ারা বেগম সঙ্গে সঙ্গে বললেন, ছেলের বউই তো বলছিল আগে খেয়ে নিতে। সায়না মৃদু একটুখানি হাসার ভান করলো, চোখের কোণা একবার ঘুরে গেল তাজদার সিদ্দিকীর দিকে। সোফায় গায়ে এক হাত ছড়িয়ে তিনি বসে আছেন নিস্তেজ ভঙ্গিতে, ক্লান্ত শরীর, অন্যমনস্ক দৃষ্টি। তারপরই সায়না রওশনারার পিছু পিছু ঘর থেকে বেরিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে তাজদার সিদ্দিকীর দৃষ্টি একবার এসে পড়ল তার উপর। গায়ে শাল টেনে নিয়ে সায়না হাত দুটো এমনভাবে সামনে জড়ো করে রাখল যে তার বাড়ন্ত শরীরটা আর কারো চোখেই পড়ছে না। ওভাবে হাত দুটো জড়ো করে রেখে ধীরে ধীরে হেঁটে সে বেরিয়ে গেল। তিতলির উপর দায়িত্ব পড়েছে তার ব্যাগটা নিয়ে আসার। তাসনুমার জন্য খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে বাড়িতে, সে সেখানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। সবকিছুর আগে তার ঘুমটা জরুরি। রওশনারা উঠোনে আসতেই পাড়াপড়শিরা ডাক দিল, বউ নিয়ে চলে যাচ্ছ নাকি রায়হানের মা? রওশনারা হেসে জবাব দিলেন, হ্যাঁ, আর কতদিনই বা থাকবে, অনেক তো নায়র হলো। সায়না চুপচাপ তার পেছনে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর দল বেঁধে সবাই বের হলো সায়নাদের বাড়ি থেকে। বারান্দার সিঁড়ি পেরোনোর সময় সায়না অল্প একবার ঘাড় ফিরিয়ে তাকালো। ঠিক সেই মুহূর্তে তাজদার সিদ্দিকীর দৃষ্টি এসে পড়ল তার চোখে। এক মুহূর্তের বেশি হলো না, তাড়াতাড়ি সামনে ফিরে গেল সায়না। তাদের পাশ কাটিয়ে যেতে যেতে তাজদার সিদ্দিকী হালকা করে সায়নার বাহুর সঙ্গে নিজের বাহু লাগিয়ে ধীর পায়ে হেঁটে গেল। সায়না এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল, নিঃশ্বাস আটকে রাখলো, এখনো পাজি রয়ে গেছে। আনোয়ারা বেগম তাজদারকে ডেকে বলল, দাদু ভাই, বউকে দেখেছো? তাজউদ্দিন সিদ্দিকী ফোনের ভেতরে চোখ গেঁথে রেখে যেতে যেতে মাথা নাড়ল। হুম মাথা নাড়ল। হুম। দুইজন কাজের বর রেখেছেন রওশনারা। এত বড় বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ আগেভাগে করে রাখা উচিত ছিল, কাউকে এখানে পাঠিয়ে দিয়ে। এখন মহা ঝামেলায় পড়ে গেছেন। দুপুর গড়িয়ে বিকেল, এখনো ঝাড়ুর কাজ শেষ হয়নি, ধোয়া মোছা তো আছেই। ধোয়া মোছার কাজ বাকি রেখে বাকি অন্যান্য কাজে হাত দিলেন তিনি। তাসনুভা নিজের ঘর নিজেই পরিষ্কার করছে, কাউকে হাত দিতে
দেবে না তার ঘরে। সায়না নিজের ঘরে এসে দেখলো সব এলোমেলো হয়ে আছে। তাজদার সিদ্দিকী ঘরের এমন অবস্থা করে মহিষ কিনতে গিয়েছিল, পুরো ঘরটা আওলা ঝাওলা হয়ে আছে। ঘরে ঢুকতে ঢুকতে তার মাথা ঘুরে উঠল, এত কাজ কখন করবে। বুয়া দুজন এসে বলল, তুমি একটু বাইরে যাও বউ, ঘরটা একটু ঝাড়ু দিয়ে ফেলি। সায়নার একটু শুতে ইচ্ছে করছিল, সে তিতলির ঘরে গিয়ে চুপিসারে শুয়ে পড়ল। ঘরদোর ঝাড়মোছ করতে করতে বিকেল গড়িয়ে গেছে। রসনারার তবুও মনে হচ্ছে পরিষ্কার হয়নি ভালো মতো। বেশি খুঁতখুঁতে হলে এটাই সমস্যা। ছেলেরা বাড়ি এলো মাগরিবের নামাজের পর। চুলোয় চা বসানো হলো, সবাই চা খাবে। তাসনুভা ঘর দোর সাফ করে গোসল নিয়ে টি শার্ট পরে পরে ঘুরছিল। তিতলি ঝিমলির বাবুটাকে কোলে নিয়েছে, তাই রওশনারা তাকে ডাকলো, তিতলি নুভাকে ডাকো, চা দিয়ে আসতে বলো। আর কাউকে বলতে পারছে না, শুধু নুভা নুভা আর নুভা। চুলাটা ভালো করে সরি চুলটা ভালো করে বেঁধে বিড়বিড় করতে করতে রান্নাঘরে এলো তাসনুভা। টি শার্টের সাথে একটা ওড়না পেঁচিয়েছে গলায়। চায়ের ট্রে নিয়ে নিচে আসতে যাবে, তখনই দেখলো তাজদারের পাশাপাশি বসে আছে আনিস। দুজনেই ফোনে কি যেন দেখছে আর গুরুতর ভঙ্গিতে কথাবার্তা বলছে। তাসনুভা আবার রান্নাঘরে চলে গেল। রওশনারা বলল, কি হলো? তাসনুভা বলল, টি শার্ট পাল্টে আসি। আশ্চর্য, চা ঠান্ডা হয়ে যাবে না? আবার গরম করব। তাসনুভা টি শার্ট পাল্টে থ্রি পিস পরে নিল, চুল থেকে কাঠি খুলে হাত দিয়ে বাঁকাসিথি করে দিল, একটা ছোট ক্লিপ দিয়ে পেছনের চুলগুলো হালকা আটকে দিল, তারপর সামনে শর্ট হেয়ারগুলো কয়েকটা পাশে নামিয়ে দিল। বিরক্তিকর, বাইরের লোকজন এসে বসে থাকে যেদিন টি শার্ট পরবে সেদিন। অসহ্য। তিতলি বাবুকে দোল দিতে দিতে এসে দেখলো সে ঠোঁটে লিপ বাম দিচ্ছে। এ আবার সেজেগুজে কোথায় যাচ্ছে এখন? একটুকু শান্তিতে বসা নেই, এত দূর থেকে এসে আবারও ঘুরতে চলে যাচ্ছে। বদহজমি। কিন্তু কিছুক্ষণ পর তাকে চায়ের ট্রে হাতে নিচে যেতে তিতলি দেখে চোখ গোল গোল করে তাকালো। নিচে যাওয়ার জন্য এত সাজগোজ? নতুন ড্রেসও তো পরেছে দেখছি। তিতলি চোখ কচলালো, না ঠিকই দেখছে। তাসনুভা টি টেবিলে চায়ের ট্রে রাখতেই তাজউদ্দিন সিদ্দিকী বলল, আরে আজকে আমার নোভামণি চা বানিয়েছে নাকি? না, মা বানিয়েছে। কিন্তু তাসনুভার লজ্জা লাগছে, সে বানায়নি কথাটা বলতে। তাই সে বলল, আমি চা বানাতে পারি আব্বু। জানি জানি, আমার মেয়ে সব পারে। তাজদার আর আনিস এতটাই ব্যস্ত ছিল যে চা এসেছে সেটা তারা খেয়াল করেনি। তাসনুভার রাগ লাগছে, এরা তাকে কি চাকর মনে করেছে? ভাইয়াটা একদম বেশি বেশি। এতদিন তাকে ওখানে খাটিয়েছে আর ইচ্ছে করছে চায়ের কাপ ঢেলে দিতে। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, চা এসেছে, তোমরা চা নাও। তাজদার আনিস আনিস ফোন নিয়ে উঠে গেল। তাজদারকে বলল, আমি তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। তৈবুদ্দিন সিদ্দিকী বললেন, চা খাও? না, খেয়ে এসেছি চাচ্চু, আমি এতবার চা খাই না। তাজদার বলল, আরে খেয়ে যা। আনিস তাসনুভার পাশ কাটিয়ে যেতে যেতে বলল, না, তোর সাথেই তো খেলাম, হোয়াটসঅ্যাপ চেক করিস। সে বেরিয়ে গেল। তাজদার চায়ের কাপ নিয়ে চুমুক বসিয়ে তাসনুভাকে বলল, নাস্তা নিয়ে যাও, শুধু চা খাবো। সবার চা খাওয়া শেষ হতেই তাসনুভা ট্রে নিয়ে চলে গেল। সিঙ্কের উপর শব্দ করে ট্রেটা রাখলো। রওশনারা অবাক চোখে তাকালেন, কি হয়েছে? যে কাপের চা খাওয়া হয়নি ওই কাপের চাটা পুরোটাই তাসনুভা বেসিনে ঢেলে দিল। ওটা আনিসুজ্জামান সিদ্দিকীর জন্য ছিল, মানে ওটা আর কেউ খেতে পারবে না। তার বাসি চা অন্যজন খাবে কেন? যত সব ফালতু। ভাব বেড়ে গেছে তাদের বাড়িতে বোন বিয়ে দিয়ে। হনহনিয়ে ঘরে চলে গেল সে। চা নাস্তা কিছুই খেলো না। ঝিমলি তিতলিকে বলল, ননদ বাঘিনীকে আবার কে খোঁচা দিয়েছে? তিতলি ঠোঁট উল্টে বলল, বজ্জাতি একটা, সারাক্ষণ উগ্র মেজাজ তার। তিতলি তার ঘরে ঢুকলো ঝিমলিকে নিয়ে। আলো জ্বালাতেই দেখলো সায়না ঘুম। এই মেয়েটা এত ঘুমাতে পারে? ঝিমলি ডাকলো,
মেজোজা, রাত হয়ে যাচ্ছে, আর কত ঘুমাবেন? রাতের জন্য বাকি রাখেন। এই মেজোজা, শাইনা। তিতলি শাইনার গা ধরে হালকা ঝাঁকুনি দিল। শাইনা চোখ ছোট ছোট করে তাকালো। গায়ের আলসেমি ঝেড়ে ধীরে ধীরে উঠে পড়ল শোয়া থেকে। ঝিমলি বলল, না খেয়ে দে শুধু ঘুমালে হবে? শরীরের অবস্থা তো 12টা বেজে গেছে। তিতলি বলল, ভাইয়া ঘরে গেছে, দেখলাম তোমাকে খুঁজছে বোধ হয়। শাইনা শোয়া থেকে উঠে গেল। কতক্ষণ ঘুমিয়েছে আল্লাহ জানে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে সে জিভে কামড় দিল। নিজের বাড়ি মনে করে ঘুমাচ্ছে ঢুসে ঢুসে। তিতলি বলল, চা খাবে? এনে দেবো? শায়না বলল, না না, চা খাবো না, চা অনেক দিন হলো খাচ্ছি না, কিছু খাবো না। সে ঘর থেকে বেরিয়ে গেল। নিজের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। ভেতরে আলো জ্বলছে, শব্দ হচ্ছে দেখে বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। হালকা করে দরজা ঠেলতেই ভেতরে তাজদার সিদ্দিকীকে দেখা গেল, আরও শুকিয়ে এলো। তাজদা সিদ্দিকীকে দেখে গলা আরও শুকিয়ে এলো। গায়ে একটা ডার্ক ব্লু রঙের শার্ট। এই রংটা খুব মানায় তাজদার সিদ্দিকীর গায়ে। এখন আরও মানাচ্ছে, কারণ বসে বসে খাওয়া দাওয়া করায় একটু স্বাস্থ্য এসেছে আগের চাইতে। সাহস করে ভেতরে প্রবেশ করার সময় দাদিমা এলো। শায়না ওনাকে সামনে রেখে নিজে পেছনে দাঁড়িয়ে ধীরে ধীরে ঘরে ঢুকলো। দাদিমা হাসছে, বলছে, দাদু ভাই, তোমার বউ ভয় পাচ্ছে। বরমহিষের গুঁতো খেয়ে মাথায় শিং নিয়ে ফিরেছে এসেছে ভেবে। গুঁতো খাওয়ার ভয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তাজদার একটুখানি মাথা ঘুরিয়ে তাকালো। ঘরটা গোছগাছ করে রাখা দেখেই শান্তি লাগছে। এখন শায়না তার দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। মুখ হাত ধুয়ে বেরিয়ে এলো। তোয়ালে দিয়ে মুখ মুছতে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকালো। দাদিমাও মনোযোগ দিয়ে দেখছে। তাদের বিয়ের ভিডিওগুলো চলছে। বধূবেশে সে, বরবেশে তাজদার সিদ্দিকী। দাদিমা বললেন, দেখো দেখো, বউ এখনো নতুনই আছে, অথচ মনে হচ্ছে কত সময় চলে গেছে। স্ক্রিনটা হঠাৎ নিভে গেল। ল্যাপটপ চার্জে লাগিয়ে তাজদার ধীরে উঠে দাঁড়ালো। হাত দুটো ঝাড়া দিয়ে ঘাড়টা এপাশ ওপাশ ঘুরিয়ে নিল। তারপর শায়নার পাশ ঘেঁষে হেঁটে গিয়ে বলল, হাই। শায়না চমকে তাকালো তার দিকে। তাজদার ওয়ার্ড্রপের সামনে গিয়ে থামলো। মাথা উল্টে তাকালো শায়নার দিকে। চোখে মুখে দুষ্টু ঝিলিক। ভুরু দুটো হালকা নাচালো। শায়না তার তাকানোর ভঙ্গিমা দেখে মৃদু হেসে দাদিমার দিকে ফিরে গেল। দাদিমা বলল, আমি গেলাম, তোমাকে এটা বলতে এসেছিলাম। তোমার মা বলল খালি পেটের ওষুধগুলো খেয়ে নিতে। ওকে। দাদিমা চলে যাচ্ছিল। তাজদার থামিয়ে দিয়ে বলল, দাদু, ওর নামটা বললে না এখনো? কার? ওই প্রতিবেশীর নামটা যে হসপিটালে বিলাপ করে কাঁদছিল। দাদিমা শায়নার দিকে তাকিয়ে হালকা হেসে চলে গেলেন। তাজদার দরজা অবধি এগিয়ে গিয়ে বলল, মনে করে বলবে কিন্তু। বলতে বলতেই দরজা শব্দ করে বন্ধ করে দিল সে। ঘরের ভেতরে নিস্তব্ধতা নামলো। শায়নার পেটের ভেতর হঠাৎ গুড়গুড় করে উঠল। এখন তাকে ইচ্ছে মতো পচাবে। তবে তাজদার এমন কিছুই করল না যে মনটা শায়না ভেবেছিল, বরং ফোনটা হাতে নিয়ে একেবারে ব্যস্ত হয়ে গেল। কাকে যেন একের পর এক ফোন করছে, এদিক ওদিক পায়চারি করছে, আবার ফোন করছে, একদম থামছেই না। শায়না অনেকক্ষণ ধরে নীরবে তার এইসব অস্থিরতা দেখছিল। অবশেষে বিরক্তি চেপে রাখতে না পেরে মৃদুস্বরে জিজ্ঞেস করলো, কার খোঁজ করছেন? তাজদার ফোনটা কান থেকে নামিয়ে একটু থেমে শায়নার দিকে তাকালো। ঠোঁটের এক কোণ টেনে হেসে বলল, ওই প্রতিবেশীটার খোঁজ করছি, যে হাসপাতালে চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদছিল। কথাটা শুনে শায়না আবারও ঘুরে দাঁড়ালো। সে চলে যাবে এখন এই ঘর থেকে। বাজে লোক। তাজদার ফোনটা কানে চাপলো। ওপাশে তৌসিফ কথা বলছে। অনেকক্ষণ কথা বলল তাজদার। কোন বিষয়ে কথা বলছে সেটা শায়নার কাছে স্পষ্ট নয় যদিও, তবে শেষের দিকে রসিকতা করে বলল, ওই প্রতিবেশীটার খোঁজ পেয়েছিস? আমি তো
হাটে বাজারে যেতে পারছি না, মানুষ আমাকে জাপটে ধরছে জানার জন্য ওই প্রতিবেশীটা কেন এমন বিলাপভাবে কাঁদছিল। মা বোন কাঁদছিল তা মানা যায়, কিন্তু প্রতিবেশী কেন বিলাপ করে কাঁদবে? হু ইজ শি? আমাকে তো একটা জবাব দিতে হবে তাদেরকে। সায়না রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, আমি মোটেও বিলাপ করে কাঁদিনি। তাজদার কপাল কুঁচকে তার দিকে তাকালো। সায়না টেবিলের ওপাশে চলে গেল, টেবিলটা গোছগাছ করতে লাগলো, নিজেকে ব্যস্ত রাখলো। তাজদার টেবিলের ওপাশে দাঁড়ালো, টেবিলের উপর হাত রেখে সায়নার মনোযোগ আকর্ষণ করার জন্য ডাকলো, হ্যালো। সায়না তাকালো চোখ তুলে। তাজদার সিদ্দিকী সিরিয়াস ভঙ্গিতে বলল, প্রতিবেশী বউ কেন বিলাপ করে কাঁদবে? হাতে নাতে প্রমাণ না পাওয়া অবধি আমি বিশ্বাস করছি না। সায়নার মুখ গম্ভীর হয়ে গেল। তাজদার তাকে আপদমস্তক দেখছে। সায়না ওড়না টেনে নিজেকে ঢেকে ঢুকে বই গোছগাছ করতে লাগলো। বলল, করবেন না। তাজদার সিদ্দিকী সরু চোখে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল, আসল রোগীকে? সায়না তার দিকে আবারও তাকালো, বলল, আপনি। আমাকে দেখলে কেউ বলবে না আমি রোগী? আপনাকে সায়না তার দিকে আবারও তাকালো, বলল, আপনি। আমাকে দেখলে কেউ বলবে না আমি রোগী? আমাকে দেখলে বলবে? তাজদার জোর দিয়ে বলল, অফকোর্স, রোগীকে বানিয়েছে। তাজদার ঠোঁটের কোণায় আবারও দুষ্টু হাসি চাপলো। সায়না একটা বই মুখের উপর তুলে দিয়ে বলল, আমি ঘর থেকে বেরিয়ে যাব। আমি কি করেছি? সায়না মিনমিন করে কি যেন বলল। তাজদার মাথা একটু উঁচু করে দুলে দুলে হেঁটে সায়নার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। একদম পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ফিসফিস করে বলল, লেট মি সি দ্য রেজাল্ট অফ মাই ম্যাজিক। সায়নার কান গরম হয়ে উঠল। অসভ্য বিড়বিড়িয়ে বলল, কচুর ম্যাজিশিয়ান। মহিষের গুঁতো খেয়ে হাসপাতালের বেড থেকে উঠেছে 2 দিন হয়নি বলেই ওড়না দিয়ে নিজেকে আরও ঢেকে ঢুকে নিল সে। দেখাবে না তার ম্যাজিকের রেজাল্ট। তাজদার তার বিড়ানিতে বলাটা বুঝে ফেলেছে। মাথা নিচু করে শিং দিয়ে গুঁতো মারার ভঙ্গিতে সায়নার দিকে এগিয়ে আসতে আসতে বলল, এসো, তোমাকে দেখাই কিভাবে মহিষ আমাকে গুঁতো মেরেছে। এসো এসো। বলেই সায়নার দিকে হেঁটে এলো হেলে দুলে মজার চলে। সায়না পিছু হাঁটতে গেল, কিন্তু পালানোর সম্ভব হলো না। শুধু ঘুরে গেল সে। তাজদার সিদ্দিকী তাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে ফেলল পেছন থেকে খুব আলতো করে। পেটের কাছটায় সায়নার জড়ো করে রাখা হাত দুটো শক্ত করে ধরে বলল, ইটস মাই রাইট টু সি দ্য রেজাল্ট অফ মাই ম্যাজিক। সায়না মমতাজ, ডোন্ট কিপ মি রাইটিং। সায়না কাঁপছিল তার স্পর্শে। গরম নিঃশ্বাসটা ওড়নার ফাঁক দিয়ে ঘাড়ে এসে পড়ল। এক হাতে তার হাত দুটোকে শক্ত করে ধরে রেখেছে তাজদার, আর অন্য হাতের 3টি আঙুল নিঃশব্দে উদরের কমলত্বক স্পর্শ করতেই সায়নার শরীরের সমস্ত কোষ সাড়া দিয়ে গোটা শরীরটা কেঁপে উঠল। হঠাৎ এক ঝটকায় সে সামনের দিকে ছুটে গেল। তাজদার সিদ্দিকীর বুকে ঠেকে গেল মাথা। সঙ্গে সঙ্গে তাকে আঁকড়ে ধরল তাজদার। এতক্ষণ এটাই চাচ্ছিল সে। দুজনই একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল। সায়নার শরীর কাঁপছিল। হয়তো তার গর্ভের বেড়ে ওঠা প্রাণটি এতটা তীব্র কাঁপুনি আনছিল পিতৃস্পর্শ পেয়ে। সায়নার চোখে অচেনা অনুভূতির জল ভেসে এলো। নিয়মে বাঁধা ভালোবাসা আসে হিসাব মতো, কিন্তু মানুষের প্রতি মানুষের মায়া আসে হঠাৎ, অযাচিত, নিয়মের বাইরে। নইলে পৃথিবীর অর্ধেক মানুষ সংসারবিহীন থাকতো। তাজদার সিদ্দিকী আর সায়না মমতাজও। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি
তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।